আমাদের আজকে যারা গল্পকার আছেন, অগ্রদীপ দত্ত, অমৃতা সরকার এবং সৌগত ভট্টাচার্য ৩ জনই জলপাইগুড়ি জেলার। আমরা আসলে একটু চেয়েছিলাম যে আমাদের অনলাইন অনুষ্ঠানগুলোয় অন্তত আমরা যাতে আরেকটু ইনক্লুসিভ হতে পারি। মূলত তো কলকাতায় আমাদের বড় অনুষ্ঠানগুলো হয়। অনলাইন অনুষ্ঠানগুলোয় আমরা যাতে জেলা এবং আরো দূর যারা বাংলা ভাষায় লেখেন তাদের যাতে আমরা সংযুক্ত করতে পারি, সেরকম একটা প্রচেষ্টা থেকেই এবারের অনলাইন অনুষ্ঠান, অনলাইনের গল্প পড়া। আমি ১ম গল্পকার অগ্রদীপ দত্তের একটুখানি পরিচিতি দিয়ে দিই, তারপরে অগ্রদীপ পড়বে। অগ্রদীপের জন্ম ১৯৯৮ সালে জলপাইগুড়ি জেলার মোহিতনগরে। সেখানেই বড় হয়ে ওঠে। ১ম লেখা ছোট গল্প প্রকাশিত হয় উত্তরবঙ্গ সংবাদে। পরবর্তীতে দেশ, সাপ্তাহিক বর্তমান, আজকাল, গৃহশোভা সহ একাধিক পত্রপত্রিকায় গল্প প্রকাশিত হয়। অবনীবাবুর গ্রাম গল্পটি স্থান পেয়েছে কমনওয়েলথ পুরস্কারের লং লিস্টে। প্রকাশিত বই ঠিকানা বদল হওয়ার দিন কবিতা সংকলন, মাত্র কিছুক্ষণ ছোট গল্প সংকলন। লেখালেখি ছাড়া শখ বই পড়া, সিনেমা দেখা এবং ডুয়ার্সের অলিতে গলিতে ঘুরে বেড়ানো। চমৎকার অগ্রদীপ। অগ্রদীপ এবার গল্প পড়তে শুরু করো। নমস্কার। আমি অগ্রদীপ দত্ত। আমার একটি বই সম্প্রতি বেরিয়েছে, মাত্র কিছুক্ষণ বলে ছোট গল্প সংকলন। তো মাত্র কিছুক্ষণের একটি লেখা, আহ, যার নাম গল্পটা বইয়ের শেষ লেখা মাত্র কিছুক্ষণ, লেখাটার নাম। তো আমি পড়ছি। ওর সাথে আমার দেখা টুমলিং এর বেস ক্যাম্পে। এখানে আসার পর থেকেই লক্ষ্য করছিলাম ওকে। দেখে মনে হচ্ছিল আমি ওকে চিনি। বহুদিন আগে থেকেই আমাদের পরিচয়, কিন্তু কিভাবে চিনি বুঝে উঠতে পারছিলাম না। এই নির্জন পাহাড়ি উপত্যকায় সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হলো। দূরের পাহাড়গুলো এখন সব চুপ, নির্জন। আওয়াজ কেবল ভেসে আসছে আমাদের ক্যাম্প থেকে। সবাই বসে আছে গোল করে, ক্যাম্প ফায়ার ঘিরে। সন্ধ্যা থেকে গান হচ্ছে একের পর এক। গিটারের ছন্দবদ্ধ সুরেলা আওয়াজ পাহাড়ি হাওয়ার সাথে মিশে উড়ে যাচ্ছে দূর থেকে আরো দূরে। আমি উঠে এসেছি ওকে দেখবার জন্য। ও যেখানে বসে আছে ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না ওর মুখ। আর এখন দাউ দাউ আলোক বৃত্তের রেখায় স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু এই মুখ আমি আগে কোথায় দেখেছি? ওখানে দাঁড়িয়ে করছিসটা কি? কাম অন, জয়েন আস। কথাটা আমাকে যে বলল, ওর নাম তন্ময়। আজ বিকেলে গাড়িতে আসার সময় আলাপ। তন্ময় থেকে জানতে পারলাম ওরা সান্দাকফু এক্সপেডিশনে যাচ্ছে। নির্জন পাহাড়ি উপত্যকায় ক্যাম্প, তারপর সমস্ত পথ ট্রেকিং। আর আটকাইনি নিজেকে, চলে এলাম। কিন্তু আজ বিকেলে আমি কি কাজেই বা বেরিয়েছিলাম সে কথাও খেয়াল নেই আমার। আমি গিয়ে দাঁড়ালাম মেয়েটার পেছনে। থাকতে না পেরেই বলেই ফেললাম, এক্সকিউজ মি, 2 মিনিট সময় হবে? মেয়েটা ফিরে তাকালো। গান আর গিটারের আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না। উঠে এসে ক্যাম্পের পেছনের দিকটায় গিয়ে বলল, বলুন। কিছু মনে করবেন না, আমি ভুলও হতে পারি। আপনাকে দেখে কেন জানি মনে হচ্ছে আপনাকে আমি চিনি। চেনেন? আমার নাম কি বলতে পারবেন? নাম তো মনে আসছে না। তাহলে কিভাবে চিনলেন আমায়? সেটাই তো বুঝতে পারছি না। এবার মেয়েটা হেসে ফেললো। ক্যাম্প ফায়ারের ছিটকে আসা আলোয় আমি ওর অদ্ভুত সুন্দর হাসি দেখলাম। হাসলে মানুষকে এত সুন্দর দেখায়।
কপালে ছোট্ট একখানা কালো রঙের টিপ মুখাবয়বকে আশ্চর্য এক লাবণ্য দিয়েছে। চলুন ওই রাস্তায়, বোঝাচ্ছি সব। নির্জন পাহাড়ি রাস্তার বাঁক ধরে হাঁটতে লাগলাম আমরা। আশপাশে কোনো বাড়িঘর নেই, আছে কেবল পাহাড়ি ঠান্ডা হাওয়া, ঝর্ণার কাঁচ ভাঙা শব্দ, আর চরাচর ভেসে যাওয়া জ্যোৎস্না। সেই আলোয় রাস্তার দুধারে ঢেউ খেলানো চা বাগানগুলোকে অপূর্ব লাগছিল দেখতে। কিছুক্ষণ হাঁটার পর মেয়েটা বলল, আজ পূর্ণিমা। তাকিয়ে দেখলাম আকাশে একটুও মেঘ না থাকায় পুরো চাঁদটাকে দেখা যাচ্ছে পরিষ্কার। উত্তর কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় শ্রেণীর পেছন থেকে ঢেলে দিচ্ছে মায়াবী আলো। আপনার নাম এখনো বললেন না? আমার নাম সায়নিকা। সায়নিকা? হ্যাঁ, আপনার? আমি গ্রন্থিক। গ্রন্থিক? আচ্ছা। মনে হলো সায়ন্তিকা সায়নিকা কিছু একটা বলতে গিয়ে আটকালো। তারপর তারপর বলল, আমি কি আমায় কিভাবে চিনলেন বললেন না তো? বলবো, তার আগে বলুন, এই ক্যাম্পের খোঁজ পেলেন কিভাবে? বিকেলে অফিস থেকে বের হচ্ছিলাম, হঠাৎ একটা ছেলে হাতে লিফলেট ধরিয়ে দিয়ে পালালো। খুলে দেখলাম এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। আমি আগেও ট্রেকিং করেছি, কিন্তু সম্পূর্ণ অচেনাদের সাথে এই পাহাড়ি উপত্যকায় তেমন কোনো অভিজ্ঞ গাইড ছাড়া এই প্রথমবার। এখানে কি কেউ কাউকে চেনে না? জিজ্ঞেস করলাম। না, দেখে তো তাই মনে হচ্ছে, সবাই সবার অচেনা। বাই দা ওয়ে, আপনি এত ভালো স্টকার, জানতাম না তো। স্টকার? মানে ওই দেখছিলাম আর কি। হাঁটতে হাঁটতে আমরা এসে পড়েছি অনেকটা পথ। দেখলাম রাস্তার ডান দিকের ঢালগুলো দিগন্ত বিস্তৃত চা বাগান, অসংখ্য আলোর বিন্দু দেখা যাচ্ছে সেখানে, সাথে একটা গুঞ্জন, অনেকটা কোরাসের মতোই শুনতে। সায়নিকা আঙুল দেখে প্রশ্ন করলো, কি হচ্ছে ওখানে? চা পাতা তুলছে। এত রাতে? ওদিকেই যাচ্ছি। আমরা আবার হাঁটতে শুরু করলাম, কখনো এবড়ো খেবড়ো পথের ঢাল সামলে, কখনো কাঁটা ঝোপ থেকে পা বাঁচিয়ে এগিয়ে চললাম সেই বাগানের দিকে। আপনার পেশা কি গ্রন্থিক? আমি লিখি। আপনি? জার্নালিস্ট। আমি কিন্তু জার্নালিস্টদের খুবই ভয় পাই। আমি সায়নিকার দিকে তাকিয়ে হাসলাম। হ্যাঁ, আমিও লেখকদের ভয় পাই। জীবনে কখন কোন ঘটনা চুরি করে লিখে দেবে বলা যায় না। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সেই চা বাগানগুলোর একদম কাছে। এসে দেখলাম ছোট বড় অসংখ্য বাঁশের মশাল হাতে পাতা তুলছে চা শ্রমিকেরা। সাথে সবে একসাথে একটা লাইনই বারবার বলে চলেছে, হামি প্রাকৃতি, হামি আজাম্বারি। অর্থাৎ, আমরাই প্রকৃতি, আমরাই ভবিষ্যৎ। ভেসে যাওয়া চাঁদের আলোয় অদ্ভুত ঘোর লাগানো এই দৃশ্য। সায়নিকা একদম বাচ্চাদের মতো উত্তেজিত হয়ে বলল, কি হচ্ছে এটা? এটাকে বলে ফুল মুন টি প্লাকিং। চায়ের প্রত্যেকটি মরশুমে পূর্ণিমার মাঝরাতে এভাবে পাতা তোলা হয়। পাতার মধ্যে থাকে টু লিভস অ্যান্ড আ বার্ড। দুটো পাতা, একটি কুড়ি। এই চায়ের স্বাদ, গন্ধ সবচেয়ে উৎকৃষ্ট মানে। চলুন না ওদিকে, আমরাও তুলবো পাতা। সায়নিকা এবার আমার হাত ধরে বাগানের মাঝে নিয়ে যেতে চাইলো। আমি এই প্রথম ওর স্পর্শ পেলাম। অদ্ভুত এক অস্বস্তি হলো শরীরে। জ্যোৎস্নায় ভেসে যাওয়া টুমলিং এর চা বাগানে ম ম করছে চা পাতার গন্ধ।
চা শ্রমিকদের সাথে আমরাও তুললাম পাতা, সেই একই ছন্দে, একই সুরে। মশালের আলোয় আমি মুগ্ধ হয়ে দেখছিলাম সায়নিকার অপূর্ব মুখাবয়ব, হাসি। সেও দেখছিল আমায়, কখনো আর চোখে, কখনো সোজাসুজি। পাতা তুলে আমরা গিয়ে বসলাম একটু দূরে একটা টং ঘরের মতো উঁচু জায়গায়। এখান থেকে আশপাশের পাহাড় সহ পুরো বাগানটাকে দেখা যায়। আমরা বসলাম পাশাপাশি, পা ঝুলিয়ে। সায়নিকা এবার আমার দিকে স্নিগ্ধ চোখে তাকালো। আচ্ছা গ্রন্থিক, আজকের রাতটাই যদি আমাদের শেষ রাত হয়, তাহলে? শেষ রাত বলতে? যদি আমাদের আর কোনোদিনও দেখা না হয়। কথাটা শুনে আমি একটু হাসলাম। তাতেই বা কি? আমাদের কতজনের সাথেই যে শেষ দেখা ইতিমধ্যে হয়ে গেছে, সেই হিসেবেই বা কার কাছে আছে? সে ঠিকই, কিন্তু এই পাহাড়ি উপত্যকা, ক্যাম্প ফায়ার, জ্যোৎস্নায় ভেসে যাওয়া চা বাগান, মনে হয় না আরো কটা দিন কাটাই একসাথে? কিন্তু কাল সকালেই যে আমার ঘুম ভাঙবেই, সেই নিশ্চয়তাই বা কিভাবে দিই? এ বাবা, এত নেগেটিভ হলে তো মুশকিল। আশা বলেও তো একটা জিনিস আছে, তাই না? সে আছে। আমি তাকিয়ে দেখলাম মধ্যরাতে টুমলিং এর আকাশে মেঘ জমছে। চা শ্রমিকেরা এখনো পাতা চলে যাচ্ছে একভাবে। চাঁদও ঠিক একই জায়গায় দাঁড়িয়ে। একটা কথা বলার ছিল, বলিনি এতক্ষণ। সায়নিকা বলল, তোমার আমারও খুব চেনা চেনা লাগছিল বিকেল থেকেই। বারবার মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। বললাম আমি। বুঝতে হবে না। সায়নিকা আমার হাতের উপর হাত রাখলো। অদ্ভুত এক উষ্ণতা টের পেলাম। আগে ভালোবাসতে কাউকে? কি জানি, মনে নেই। তুমি? আমারও। এভাবে কতক্ষণ সময় কেটে গেল সেই হিসেব ঘড়ির কাছে নেই। আমরা বসে রইলাম চুপচাপ, হাতে হাত রেখে। শোনো, কাল যদি আর দেখা না হয়, তাই আমি তোমায় একটা উপহার দিয়ে যেতে চাই। সায়নিকা বলল। কি উপহার? সায়নিকা ওর ছোট ওর কপাল থেকে ছোট্ট টিপটা খুলে আমার গলার এক কোণে লাগিয়ে দিল। এটা আবার কেমন উপহার হলো? আমি হেসে ফেললাম। এই জিনিস আমার ভীষণ প্রিয়, তাই দিলাম। একটা জিনিস দেখবে। জ্যাকেটের চেনটা খুলে সায়নিকা ওর জামাটা সামান্য নিচে নামানো। চরাচর ভেসে যাওয়া জ্যোৎস্নায় দেখলাম ওর বুকের ডান দিকে বুলেট গর্তের মতো একটা ক্ষতর চিহ্ন। কালো গর্তের ভেতর কালো গর্তের ভেতর থেকে ঠিকরে বেরোচ্ছে অদ্ভুত লাল আলো। আমি চমকে উঠে বললাম, এ কি? আমি হাত বাড়িয়ে ওর ক্ষতের চিহ্ন স্পর্শ করলাম। সাথে সাথে আশ্চর্য এক অনুভূতি হলো সারা শরীরে। আমার হাত কাঁপতে লাগলো। চোখের সামনে সব কেমন যেন ঘোলাটে হয়ে যেতে শুরু করলো। দেখলাম সায়নিকা আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে। কি করব বুঝতে না পেরে ওকে আপ্রাণ জড়িয়ে ধরার চেষ্টা করলাম। কিন্তু জড়িয়ে আমি কাকেই বা ধরবো? ব্লার হয়ে যাওয়া ফটোগ্রাফের মতো, বালির তৈরি পুতুলের মতো সায়নিকা ধীরে ধীরে মুছে যেতে লাগলো, গুড়িয়ে যেতে লাগলো। আমার চোখের সামনে থেকে টুমলিং চা বাগান, জ্যোৎস্না পাখা উপত্যকা সবকিছু সরে গিয়ে পড়ে রইল শুধুই অন্ধকার। আর আমি সেই অন্ধকার থেকে আরো গাঢ়তর অন্ধকারে ক্রমাগত ক্রমাগত ঢুকে যেতে থাকলাম। 2, গ্রন্থির চোখ খুলে দেখলো ওর মাথার উপর থেকে বাক্সের মতো একটা যন্ত্র সরালো
ডক্টর N.K. বিশ্বাস। ব্যাপারটা কি হলো বুঝে ওঠার আগেই ডক্টর বিশ্বাস বললেন, ধীরে ধীরে উঠে বসুন। কি উত্তর দেবে গ্রন্থিক বুঝে পেল না। আশপাশে তাকিয়ে দেখলো বড় বড় মেশিন পত্র লাগানো ঘরের চারিদিকে। তারই একপাশে একটা বড় জায়ান্ট স্ক্রিন। আমি আমি এতক্ষণ কি করছিলাম? গ্রন্থিক বলল, আপনি এতক্ষণ স্বপ্নে ছিলেন। ডাক্তারবাবু হাসলেন। আজ আপনার থেরাপির দিন, মনে নেই? থেরাপি? গ্রন্থিক হয়তো আরো কিছু বলতো, কিন্তু কি বলবে ভেবে পেল না। ডক্টর বিশ্বাস বললেন, এখনই যাবেন না, বাইরে 15 মিনিট বসে থাকুন, তারপর যাবেন, নইলে মাথা ঘোরাতে পারে। আর হ্যাঁ, আপনার দাদাকে একটু পাঠিয়ে দিন ভেতরে। গ্রন্থিক চেম্বারের বাইরে গেল। ভেতরে এলো তার দাদা সৌরদীপ্ত। স্যার, বসুন বসুন দীপ্ত বাবু। কি অবস্থা বুঝছেন এখন? উম অবস্থা ওই আগের মতোই। স্যার, থেরাপি আর কতদিন চালাতে হবে? এই জিনিস রিকভারিতে কতদিন লাগবে তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে এই দেখুন, বলে ডাক্তারবাবু একটা সুইচ টেপে দেওয়ালে লাগানো স্ক্রিন অন করে দিলেন। স্ক্রিনে দেখা যাচ্ছে গ্রন্থিক আর সায়নিকা টুমলিং এর অন্ধকার রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। কিছু দূর এগিয়ে তারা একটা বাগানে গিয়ে পৌঁছালো। চাঁদের মায়াবী আলোয় পাতা তোলার দৃশ্য আর গ্রন্থিকের অনাবিল হাসি দেখে সৌরদীপ্ত কিছুটা স্বস্তি পেল। কিন্তু স্যার, এটা তো আগে, প্রশ্ন করলো সে। দেখেননি তো? দেখার কথাও নয়। এই ভিজুয়ালটা গত সপ্তাহে তৈরি করেছি। সান্দাকফুতে যাওয়া গ্রন্থিকের আরেক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম সে রাতে ওরা নাকি কাছেই কোনো এক চা বাগানে গিয়েছিল। তারপর বাকিটা নিজের কল্পনা মিশিয়ে তৈরি করতে হয়েছে। আপনি সায়নিকার ব্যাপারে আরো কিছু ডিটেলস দিতে পারলে ভালো হতো। আর তো তেমন কিছু জানা নেই স্যার। ওর ব্যাপারে যা যা জানতাম সবই আপনাকে বলেছি। গ্রন্থিকের সাথে ও সান্দাকফু এক্সপিডিশনের পরিচয়, বছর দুয়েকে ঘনিষ্ঠতা, তারপর সে ভয়াবহ দুর্ঘটনা। লাদাখের এক রোড ট্রিপ থেকে লাদাখের এক রোড ট্রিপ থেকে ফিরছিল ওরা। সন্ধ্যার ঠিক আগে এক বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে ধাক্কা মারে গ্রন্থিকের বাইকে। ওরা ছিটকে গিয়ে পড়ল একপাশে খাদে, পাথরের ফাঁকে। ঘটনার তীব্রতায় সায়নিকা স্পট ডেড। গ্রন্থিক প্রাণে বেঁচে গেলেও বহুদিন নার্সিং হোমে ভর্তি ছিল। তারপর পুরনো সব স্মৃতি ধীরে ধীরে মুছে যেতে লাগলো ওর। ডাক্তার বলল, ইন্টারনাল ব্রেন ড্যামেজ। পুরনো স্মৃতি প্রায় কিছুই মনে থাকবে না। নতুন স্মৃতি তৈরিতেও সমস্যা হবে। ট্রিটমেন্টের জন্য গত মাসেই ডক্টর বিশ্বাসের কাছে প্রথম এসেছিল সৌরদীপ্ত। বিশ্বাস সব শুনে বললেন, নিউরোসায়েন্সের কৃপায় এই 2043-এ অনেক কিছুই সম্ভব। গ্রন্থিকের পুরনো স্মৃতি মনে পড়বে কিনা কোনো সিউরিটি নেই, তবে চেষ্টা করে দেখা যেতে পারে স্টিমুলেটেড ড্রিমিং এর মাধ্যমে। স্টিমুলেটেড ড্রিমিং মানে? মানে এটাই যে আপনি গ্রন্থিকের অতীত ও সায়নিকার ব্যাপারে ডিটেলিং দেবেন, আর আমরা সেটাকে আর্টিফিশিয়ালি তৈরি করব, ভার্চুয়াল চিত্রনাট্যের মতো আর কি। তারপর সেটাকে ড্রিম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ও স্বপ্ন জগতের সাথে মিলিয়ে দেব। ঘুমন্ত অবস্থায় গ্রন্থিক যা দেখবে সবই সে সময় ও সত্যি বলে মনে হবে, কিন্তু ঘুম থেকে ওঠার পর আর মনে নাও থাকতে পারে। দেখা যাক ওর পুরনো স্মৃতিগুলোকে কৃত্রিম স্বপ্ন দেখিয়ে ট্রিগার করা যায় কিনা। 3, ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে চালাতে পাশের সিটে বসা ভাইকে আর চোখে দেখছিল সৌরদীপ্ত।
কিছুক্ষণ আগেও গ্রন্থিকের জগৎ ছিল সম্পূর্ণ আলাদা, রূপকথার মতো। আর এখন ও স্মৃতি ফিরবে কিনা সৌরদীপ তো জানে না, তবে সপ্তাহের একদিন মাত্র কিছুক্ষণের জন্য হলেও গ্রন্থিক নিজের মতো করে বাঁচে। বাস্তবেই যে একমাত্র বাঁচা যায় একথা সম্পূর্ণ ভুল। সে তাকিয়ে দেখলো গাড়ির রিয়ার ভিউ মিররে গ্রন্থিক নিজের গলা হাতিয়ে কিছু একটা খুঁজে চলেছে, কিন্তু বহু চেষ্টার পরেও একটা কালো তিল ছাড়া আর কিছুই খুঁজে পেল না সে। ধন্যবাদ। আমরা অগ্রদ্বীপের গল্প শুনলাম মাত্র কিছুক্ষণ, নর্থ বেঙ্গলের গল্প, আবার সবার গল্পও তো বটে। আমি অনিরুদ্ধকে বলবো, অনিরুদ্ধ চক্রবর্তী রয়েছে এই গল্পটা প্রথম থেকেই। অনিরুদ্ধ, তুমি আলোচনাটা শুরু করো। আমি অগ্রদ্বীপের লেখাই প্রথম শুনলাম কিংবা পড়লাম বলা যায়। তো গল্পটা আমার খুব ভালো লেগেছে। আমি প্রথমটা যেরকম ভেবেছিলাম যেদিকে যাবে, ওই মেয়েটির সঙ্গে সায়ন্তিনের সঙ্গে দেখা হলো, তারপর একটা জাদু বাস্তবতার মতো একটা আসছিল, তারপর সেটা কঠিন একটা রিয়েলিটির দিকে চলে গেল। আর এমনিতে আলটিমেট গল্পটা আমার ভালো লেগেছে, এবং প্রথম দিকটা একটু দীর্ঘ মনে হয়েছে প্রথম অংশটা। মানে গল্পটা কংক্রিট, যেটা মানে কংক্রিট গল্প, তা থেকে মনে হচ্ছে একটু ছড়িয়ে গেছে এইটা। আর 2 নম্বর হচ্ছে যেটা ব্যাপার সেটা হলো ওই যে চা বাগানের ওইটা দেখলো, তারপরে হঠাৎ মাথার উপরে এটা মানে নার্সিংহোমে ভর্তি আছে। এইটা এই এই যে জাম্পটা, এই জার্নিটা তো একটু আমার প্রথম দিকে ঢুকতে লেখাটার মধ্যে একটু অসুবিধা হয়েছে। তো আমার মনে হলো হঠাৎ করে একটা পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতি চলে এলো। তো এমনিতে মোটের ওপর গল্পটা আমার ভালো, এইটুকুই আর কি। অগ্রদ্বীপের গল্প নিয়ে সোম শুভ্র তোমার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, আমার গল্পটা বেশ ভালোই লেগেছে। আর গল্পটা একটা আহ, মানে একটা কল্পবিজ্ঞান মেশানো, আম, কিছুটা ভবিষ্যৎ দৃষ্টি দিয়ে, কিছুটা আজকের দিনে যা যা আজকের দিনের জন্য খুবই প্রাসঙ্গিক। এআই ড্রিভেন একটা ভার্চুয়াল জগৎ তৈরি করা, এরকমই তো হবে ভবিষ্যতে, আমাদের জন্য এগুলোই অপেক্ষা করছে। তো আহ, বেশ কল্পনা প্রসূত গল্পটা খুবই মানে ভালোই লেগেছে। আর যেটা আগের বক্তা বললেন, আলোচক বললেন, অনিরুদ্ধ বাবু, হ্যাঁ প্রথম দিকটা একটু দীর্ঘ লেগেছে বটে, তবে শেষের বাঁকটা বেশ ভালো লেগেছে। চিরঞ্জয়দের কথা একটু শুনি। আমিও অগ্রগতির গল্পই প্রথম শুনলাম। গল্পটা ভালোই লেগেছে, খারাপই আমি। কিন্তু গল্পটায় প্রথম যে সমস্যাটা আমার কানের দিকে যেটা, সেটা হচ্ছে ক্যাম্প ফায়ার। তো ক্যাম্প ফায়ারের পরে কেউ কাউকে চেনে না, ক্যাম্প ফায়ার তো সেল দিন হয়। তাই কিছুদিন তো লোকগুলো একসঙ্গে ছিল, তাদের মধ্যে চালা পরিচয় হয়ে গেছে, তাহলে তারা একটু অচেনা থাকছে না। এই একটা ব্যাপার আমার কানে লেগেছে। দুই, গল্পটার প্রথম অংশ এটা, যেখানে গল্পটা শেষ হয়ে গেলে গল্পটা অন্য মাত্রা পেত। হ্যাঁ, তো যেটা হচ্ছে এই এআই ব্যাপারটা আসতো না যদিও, শুধু প্রথম অংশ যখন শেষ হয়ে যায় যদি যেত, এখানে মেয়েটি বালি হয়ে যাচ্ছে, মানে বালির মধ্যে ঝুড়ি ঝুড়ে পড়ছে বা হারিয়ে যাচ্ছে, বা খুবই অন্ধকার, আমি তো গল্পটা ওখানে শেষ হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে গল্পটা অন্য জায়গায় নিয়ে গেছে, কিন্তু গল্পটা দুটো পার্টে হয়ে গেছে। আমার মনে হচ্ছে গল্পটা জোড়ার ব্যাপারে একটু ভাবলে করলে ভালো হয়। আর এমনিতে গল্পটা শুনতেও ভালো লেগেছে, গল্পটা ভালো। অগ্রদ্বীপের পড়াও ভালো, অগ্রদ্বীপ খুব ভালো পড়েছেও বটে, সেটাও আমাদের বলতে হবে। এবং তোমাদের মনে হয়েছে যে প্রথমাংশ, আমার অবশ্য সঞ্চালক হিসেবে একটুখানি কথা বলি, আমার পরের অংশটা বরঞ্চ মনে হয়েছে যে প্রথম অংশটা খুবই ভালো লিখেছে, পরের অংশটা তো একটু জুড়েছে, অনেক আধুনিক উপকরণ এই গল্পটার গায়ে লাগিয়েছে। তো ঠিকই আছে। আপনারা আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, আমি আমি একটা কথা বলি। তোমার এই প্রথম যেখানে শেষ করেছিল অগ্রদীপ, মানে প্রথম অংশটা যেখানে শেষ হচ্ছে, তারপর একটা জাম্প করেছে। আমার যা মনে হয় এই জাম্পটা না, এই জোড়াটা ঠিক মতো আমি লাগাতে পারিনি, মানে সিমলেস হয়নি আমার কাছে। এই জোড়াটা দাগটা না রয়ে যাচ্ছে আমার মধ্যে। আমি না পড়ে আমি শুনে বলছি কথাটা, পরে হয়তো আর একটু পরিষ্কার বলতে পারতাম।
এটা আমার মনে হচ্ছে। অন্যথায় গল্পটা ভালো, বেশ ভালো, পরের অংশটাও ভালো, কিন্তু প্রথম অংশটার সঙ্গে দ্বিতীয় অংশটা একটা স্টিমলেস হয়ে ওঠেনি। এটা আমার বলার আছে। ঠিক আছে, আমরা তাহলে অগ্রদীপকে আসলে অগ্রদীপের তো মানে ভালো লাগলো এই কারণে যে অগ্রদীপের বয়সটা বড্ড কম এবং সেইখান থেকেও বাংলায় এরকম একটা গল্প লেখার চেষ্টা করছে এবং বাংলা গল্পের তো জার্নি এখন খুব কঠিন পথ। অগ্রদীপ খুব অল্প বয়সে সেই চ্যালেঞ্জটা নিয়েছে, সেই জন্য অগ্রদীপকে ধন্যবাদ জানিয়ে আমরা পরের গল্পে তাহলে এগিয়ে যাই। অমৃতা সরকার পরের গল্প পড়বেন। অমৃতা সরকারের কথা একটু বলি। অমৃতা সরকার জলপাইগুড়ি প্রসন্নদেব মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেন। অমৃতা মূলত গল্পকার, গল্পের পাশাপাশি নিবন্ধ প্রবন্ধ লিখে থাকেন এবং অনুবাদ করে থাকেন। অমৃতা সম্পাদিত ও অনুদিত বইটির নাম অর্ধেকের খোঁজে, ভারতীয় নারীর হাজার বছরের নির্বাচিত কবিতা। অমৃতা, আপনি গল্প পড়তে শুরু করুন। আমার গল্পের নাম জুলুস। নতুন করে ঝামেলায় পড়তে চায় না আর এই এলাকার মানুষ। মাতব্বরদের কথায় সায় দিয়েই তাদের এইখানে আসা। এই বিভুয়ে এসে হাল চাষ দেওয়া, ঘর বারিন্দা তুলসী মঞ্চ বানানো, নইলে এখানে ব্রহ্মপুত্র ছাড়া আর কি আছে তাদের আগের থেকে চেনা? তাও কি চেনা যায়? ময়মনসিংহের মিয়ানো জলের ধারা তেজে ফুটছে এইখানে। এক মুঠি কলাই কি ধান যাই ছড়াও, মাথা তুলবেই জমিনের ভিতর থেকে। এমন নাছোড়, এমন নীলাজ, এমন লোভী যে সারটুকুও চায় না। ব্রহ্মপুত্র কম কিছু দেয়নি এদের। ব্রহ্মপুত্র ছাড়া আর কেউ কিছুই দেয়নি এদের। এই সোহাগ তারা ফিরিয়েও দিয়েছে সহস্র গুণে। ফকফকা জ্যোৎস্নায় কোথায় চরের শেষ আর আকাশের শুরু যখন তলাশ করা যায় না, এমন এক রাতে কালো পিঁপড়ার ষাঁড়ের মতো এইখানে এসে পা রেখেছে তারা। সেদিনের সেই চর আজকে খুঁজলে পাওয়া যাবে? যাবে না। খালি ক্ষেতের সবুজের রকম ফের এবং সবুজের ছেনালি দেখে মন ডগমগ করবে। তাহলে এই চাড়াল পাড়ায় তো মানুষের এই সময় ঘুমানোর কথা। গভীর ঘুমে এক পাক ঘুরে আসার কথা ব্রহ্মপুত্রের অন্য আরেক পারে, অন্য আরেক দেশে। যেই দেশ থেকে এক রাতে এক কাপড়ে অন্ধকারের মধ্যে আরো অন্ধকার হয়ে প্রায় মিলিয়ে গিয়ে ক্ষেত পাথালি ধরে পালিয়ে এসেছে। সেই দেশের জলের বাসনা নাকে আসে তাদের গভীর ঘুমের ভিতর। বাসনার পিছু ধরেই না তাদের এদ্দূর আশা। কিন্তু চাড়াল পাড়ার লোকেরা আজ ঘুমায় না, সবাই শলা করতে এসেছে উপেন হালদারের উঠানে। এইবার আর পলানো যায় না। না পলাইলে কি জানটা দিব? পুলা মাইয়া গুলার কথা ভাবার দরকার নাই। ওদের লিগ্গাই কই আর কয়বার পালাইবা? তাইলে সমাধান কি আপনারাই কোন? লাঠি ধরতে লাগবো। লাঠি ধইরা পারবেন মিয়াগো লগে? এরা বন্দুক রাখছে জানেন? আমাদের টাঙ্গি নাই? হ, টাঙ্গি দিয়া মাথা ফাঁক করার আগে বন্দুক দিয়া কলিজা ফাড়বে। ঝাড় থেকে বাঁশ কাট, লাঠি বানা। মদ্দা মাইনষের মুখে মেয়ে লোকের মতো কথা কেন? ডর লাগে? মাতব্বরেরা ইচ্ছে করেই এই কথা বলেন। ডর লাগার মতো পরিস্থিতি হলেও ডরের কথা বললে কেউ চুপ থাকবে না। যে হাতে লাঙল ধরে হাল দেয়, চিরল চিরল সিঁথি কাটে খেতে, বিছন ছড়ায় মাপ মতো, সেই হাত পাকা বাঁশের লাঠি দিয়ে বাতাস কাটতে শিখেছে জন্মেরও আগ থেকে। হয়তো শেখেওনি। লাঠি নিয়ন্তা হাতের। মাতব্বররা নিজেরাও জানে না। বছর চারেক আগে চাড়ালপাড়ায় যখন টাঙ্গির কোপে খুলি উড়লো বীরেন সর্দারের, তাও আবার তারই জমিনে, কেউ অপেক্ষা করেনি আর একটা রাত। আরো পূবে সিল্কি ঝাড়ের দিকে হাঁটা ধরেছিল। খানিক দিন গা ঢাকা দিয়ে ফের পিঁপড়ার শাড়ির মতো একের পিছনে আরেক ফিরে এসেছিল নিজ নিজ ভিটায়। আজকে যে উঠানে জমায়েত, সেইখানে ভিটির মাটি সমান করে উঠান জোড়া বেগুন ক্ষেত করে দিয়ে গেছিল আসামিয়ারা। উপেন হালদার, তার মা, বউ 8 দিন ধরে খালি বেগুনের গাছ উপড়েছে। ভিটা পুড়তে সময় লাগেনি গোটাগুটি 3 ঘন্টা, খাড়া করতে লেগেছে 2.5 মাস। উপেনের মা বাঁশের বাতা বুনতে পারে শটাশট। চাল ছাইতে উপেন একাই 2-এর অধিক। মোষের মতো শক্তি তার গায়ে গতরে, চেকনাইও সেরকম।
তুলনায় তার বউ সনকা নতুন বেগুন ফুলের মতো পলকা। তবু তারা উঠান ঘিরে দাঁড় করায় একে একে ঘর, বারিন্দা, তুলসী মঞ্চ। চালির গুড়ার আলপনা রাতে ফুটে থাকে ভুঁই চাপার মতো। মিয়ারা কি জানি কি মনে করে সুপারি গাছগুলানকে রেহাই দিয়েছিল। মাতব্বরদের কথা মতো সুপারি গাছ কাটা পড়তে লাগলো। উপেনের মায়ের মায়া হয় ফলন্ত সুপারি গাছের গায়ে কোপ বসাতে। নিজেকেই কয়, এই যাত্রা বাঁচলে আবার হবে, অনেক হবে। যেমন প্রতিবার বলে, মন্তরের মতন। সুপারির লম্বা কাণ্ড মাঝখান দিয়ে ফেরে তৈরি হয় বল্লম। সনকা পাকঘরের আধখোলা দরজা দিয়ে শাশুড়ির হাতের দা চালানো দেখে। ফোড়নের পেঁয়াজ কালো জিরা পুড়ে গন্ধ বেরোয়। মুসুরির ডাল কড়াইতে ঢালতে দেরি হয়ে যায়। আবাগির বেটি, ডাল পোড়া বাসনা বেরোয় কেন? শাশুড়ির চোপা শুনে আবাগির বেটির ডাল চলকে হাতেও পড়ে। আওয়াজ করে না সনকা। গলা দিয়ে আওয়াজ তার এমনি সময়েও কম বেরোয়। আজকে পুরা এলাকায় সনকার মতো থম মারা। চরের প্রতিটা রোমকূপ, প্রতিটা ধান সিধা হয়ে আছে। ভেতর দিয়ে বাতাস চলতেও দেবে না। ক্ষেতের শেষ মাথা গড়ান দিয়ে যেখানে নদীর দিকে যায়, সেখানে বেআব্রু পলি লালচে রং ধরে। বেলা ডুবছে। বাঁশঝাড়গুলার মাথা মিশে যাচ্ছে একের পিঠে দুই। জাগনা থাইকো, মানুষের গলা পাওয়া যায়, দিকের হদিশ পাওয়া যায় না। আজকে রাতের মতন রাত দেখে নাই তারা, যারা সজাগ টান টান। কিশোরগঞ্জে এমন রাত এসেছে। চাড়ালপাড়ার এক চালে আগুন ধরেছে, তারপর বিনা আয়াসে গোটা গ্রাম জ্বলে গেছে। কিন্তু সে তো হলো গিয়ে এখন মুসল্লিদের দেশ। 47-এ সোজা হিসাব হয়ে গেছে। এখন এই হিন্দুর দেশে তাইলে একই রকম রাত জাগে কেন চাড়ালপাড়া? গোরেশ্বরে এসেও তাদের সজাগ রাত ঘুমের মধ্যে তলায় না। আনাচ কানাচে সজারু কাটার ঝুমঝুমিতে মেয়ে বউয়ের হাঁটা চলা টের পাওয়া যায়। একটা বাতিও টিমটিমায় না, বাতির দরকারও পড়ে না। বাকি কাজটুকু সারতে চোখ লাগে না কারুর। অন্ধকারের তোয়াক্কা করে না হাত, হাতের দা। সনকা আর তার শাশুড়ি পাড়ার বাকি মেয়ে মদ্য বাতি ছাড়াই বাঁশের ফলা দা চালিয়ে সুচালো করে যায়। ডাংগুলি হাতের মুঠায় পাকড়ে সনসন করে ঘোরায় পুরুষেরা। উপেনের মায়ের মনে হয় আরো কয়েকটা ছাওয়াল থাকলে আরো ডাং বানাইতে হইতো, মাজায় জোর পাওয়া যাইত। বল ভরসার জন্য জন বাড়ানো ছাড়া আর কোন উপায়? তার বেটার বউ এই কথা বোঝে কিনা সে বোঝে না। নাইলে এই ডামাডোলের মধ্যেও বছর ঘুরলো একই ভিটায়, মোটের ওপর ভরপেট খায়ে মাইখে, তাও আবাগির বেটি একটা পোলা বিয়াইতে পারে নাই। সনকার 16 বছরের অকম্মার ঢেকি শরীরটা অন্ধকারে ঠাহর করে তার গা জ্বালা করে। শাশুড়ির মতো কায়দায় বাঁশ ছুলতে না পারলেও সনকার হাত চলতে থাকে। গোরেশ্বরে বিয়ে হওয়া ইস্তক সে এমন রাত দেখে নাই। কিছু একটা যে হবে তার আভাস ছিল, অনেক দিন ধরে ছিল। এতদিন ধরে এতদিন ধরে যে সবাই আস্তে আস্তে এই কিছু একটা হবের সাথে ঘর বসত করতে অভ্যস্ত হয়ে গেছিল। কি হবে আবার রাতের বেলা? ঘরে দৌড়ে আগুন দেবে? পালাতে হবে? পালানোর কথা ভাবলে সনকার হাত চালানোর গতি বাড়ে। সুবল করাতিদের বাড়ি যখন রেডিও শুনতে যেত, সবাই বলাবলি করতো, এইখানের বাঁশ তুলতে লাগবে এবার, আসামিয়ারা সব বাঙালিরে খেদাবে। আসাম খালি আসামিয়াদের। পূব পাকিস্তানের মাইনষের এখানে কোনো জায়গা নাই। এসব বলাবলি চলতো। চলতে চলতে থিতু হতো। ধানের রং বদলালেই এসব বলাবলি হালকা হয়ে যায়। শীষ দেখে 20 দিন, কাটতে মারতে 10 দিন। মেয়ে মদ্য জানে সবাই। এই কয়দিন ভয় পাওয়ার মতন সময়ও থাকে না। কিন্তু সনকাকে ছাড়ে না ভয়। সবচেয়ে বেশি ভয় লাগে তার রাতের ব্যাপারটায়। উপেন যখন তার ফনফনা লাউডাগা শরীরটা চপর চপর করে চিবাতে চায়, তার হাত পা কাঠের তক্তা হয়ে যায়। তক্তার ওপর দাপিয়ে সুখ হয় না উপেনের। 2-4টা খিস্তি করে পাশ ফিরে ঘুমায় মোষের মতো। সনকার ঠাকুমা তাকে এত কাহিনী বলে গেল, বুড়ি কখনো রাতের ব্যাপারটার কথা কয় নাই। রোয়া গাড়া, ধান সিদ্ধ, উনান বানানো সবই শিখাইলো। এমনকি পাকা বাঁশে সিঁদুরের রং ধরা যে মেয়ের গায়ের চামড়া, সেই কন্যা তার চিক্কুর শুকাইতে আসে ভর দুপুর বেলা বাঁশঝাড়ের আলো আন্ধারে, তার কথাও কইল বুড়ি। খালি রাতের ব্যাপারটাই যে এত জ্বালা যন্ত্রণা সেই কথা কইতে ভুললো।
নদীর দিকের বেহিসাবি বাতাস এসে এপাড়ার লোকের হিসেবে ভুল করায়। ভিজা হাওয়ায় সবার চোখের ঘুমে আস্তর পড়ে। রাতও শেষের দিকে। খালি উপেন দাঁত কিরমির করে বউকে একটা কুনুইয়ের গুঁতা দেয়। সনকাও ভাবে নাই এই ভয়ের রাত তাকে অন্য ভয়ের থেকে রেহাই দেবে না। তার শক্ত হওয়া অঙ্গ আজকে আরো বেশি করে জ্বলন সহ্য করে। আজকে রাতে মিয়াদের হামলা করার কথা ছিল। তাদের আটকাতে যত শক্তি জমানো ছিল উপেনের, সনকার উপর সবটা খরচ করতে করতে ভোর হয়ে যায়। উঠানময় ছড়ানো ছিটানো অপুষ্ট সুপারির দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে সকলে। আর 3টা মাস গাছ রাখলে গোরেশ্বর বাজারে গুয়া সুপারির দাম মিলত মেলা। অকালে গাছগুলা কাটার জন্য আফসোস যত না হয়, তার চেয়ে বেশি রাগ হয় মাতব্বরদের উপর। আরে এই হিন্দুর দেশে তাদের খেদাবে কারা? নিজেদের ধর্মের লোকই না চারপাশে, ভয়টা কিসের তাইলে? দেশের প্রধানমন্ত্রী হিন্দু, 52 সন থেকে তারা এই চরের বাসিন্দা, ভোট দেওয়ার অধিকার তাদের দেওয়া হবে। রেডিওতে তারা শোনে নাই। হ্যাঁ, এই কথা সত্য যে 7-8 বছর হয়ে গেছে এখনো হয় নাই সেটা। কিন্তু সব বড় কাজেই তো একটুকু ধৈর্য ধরতে লাগে। তারা যখন ধানের বিছন ফেলে, রাত পুইলেই তো গাছ বের হয় না। ওইটুকু ধৈর্য তাই ধরতে লাগে। তাই বলে কি রাত বিরাতে জাগনা বসে কাটাতে হবে? মোল্লারা এখানে কত আর, বেশি তো তাদের নিজেদের মানুষই। সকালে যখন ফের মাতব্বরদের সলা পরামর্শ সভা বসে, মেয়ে মদ্য সকলে উসখুস করে। বেলা ওপর দিকে ওঠার আগে কাজে যাওন লাগবো। একটা নির্ঘুম রাতের স্মৃতি কেউ আর মনে রাখতে চায় না। হ্যারিকেনের কাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে মুখের ভাব দেয় সনকা। আঁচলের কোনা দিয়ে মোছে, 2 হাতে থাবায় ধরে সাবধানে। গেরস্তালির 4টা জিনিসের মধ্যে এইটাই সবচেয়ে দামি তার কাছে। ডাঙ্গি ক্যাম্পে আসার পয়লা হপ্তায় সকল পরিবারকে একটা করে হ্যারিকেন দিয়েছে গভর্নমেন্ট। কম মানুষেরটাই আস্ত আছে এখনো, সনকারটা আছে। সেই দিকে নজরও আছে কয়েকজনের। রোজ রাতে মাথার সিথানে শাশুড়ির সুপারি কাটা জাতিটা মনে করে রাখে সনকা। হ্যারিকেনের দিকে হাত বাড়ালে জাতি দিয়ে আঙুল কয়টা নামাতে দেরি লাগবে না। ডাঙ্গি ক্যাম্প তার ভালো লাগে। তপসিকাটা হাই স্কুলের যে ক্যাম্পে তারা প্রথম ছিল 1.5 মাস মতন, সেখানে বরদলই, ডিমাপুর, কই কই থেকে লোক আসতেই লাগছিল। স্কুলের হাতার পুকুরেই খাওয়া হাগার জল। আন্ত্রিক ধরলো, উপেনের মা ওই ক্যাম্পেই মরলো। আরো কয়েকজনা মরতে ওই ক্যাম্প থেকে তাদের সরানো হলো ডাঙ্গি ক্যাম্পে। সনকার এখানে কোনো কাজ নাই। ক্যাম্পে লপসি দেয় অঢেল। 2 বেলা তার আর উপেনের পেট খালি থাকে না। দুপুরের দিকে সে অন্য মেয়ে লোকদের সাথে জটলা করে। কোনঠে আসিছেন মাও? তপসিকাটা ক্যাম্পের থন। আপনি? আমরা আসছি মঙ্গলদৈ থিক্কা। আমার ঘর ছিল মুড়িগাঁও। বঙ্গাইগাঁও আমাকে বাসা আছিল। তপসিকাটা ক্যাম্পত আসার আগে কোনঠে আসিলেন? গোরেশ্বর। ক্যাম্পের কালো ত্রিপলের ঢেউয়ে মাঠের আসল রং চাপা পড়ে গেছে। মাঠ পার হলে চা পাতা বাগানের শুরু। থোপা থোপা চা গাছ, আর ক্ষেতের পর ক্ষেত। একটা আন গন্ধ নাক থেকে সরে না। ভালো কি খারাপ তাও বোঝা যায় না, এতটাই নতুন। কোথায় জানি এরোপ্লেন নামে চা ক্ষেতের কোনখানে পাতা নিতে আসে এইসব এরোপ্লেন। এসব বলা বলি করে ক্যাম্পের মেয়েরা। একদিন দেখতে যাওয়ার হাউস রাখে। ওইতে কইরেই নাকি একদিন ইন্দিরা গান্ধী আসবে তাদের ক্যাম্পে। সেদিন আরো হ্যারিকেন বিতরণ হবে, সনকা শুনি। রাতের বেলায় উপেনের পাশে ঘন হয়ে শুয়ে তাকেও বলে সেই কথা। আলিপুরদুয়ার জাংশনের ট্রেনের আওয়াজ আসে। কাপড় আলগা করে সনকা। উপেনের গায়ে আরো লেপ্টে শোয়। রাইতের ব্যাপারে ভয় নাই আর। জন বাড়াতে হবে। দিনের বেলায় লাঠি ধরার জন। সেদিন তাদের উঠোনে সব লাঠি ঢের হয়ে পড়েছিল। রাতের আগে ডাং গুলার কোনো দরকার পড়ে নাই, একথা তারা অভ্যাসের বশেই জানে। কোনো দরকার নেই, একথা তারা অভ্যাসের বশেই জানে। পাকিস্তানে যখন ঘরে হামলা হতো, তখন বহুকালের পড়শি মিয়ারা একটু আন্ধারের আড়াল নিত। সেই দিন সকালে তাই মাতব্বরদের আসর ভাঙার পর গোরেশ্বর বাজারে নিশ্চিন্তে সবাই হাটে কেনা বেচা করছিল। পুরা হপ্তার মালপত্র। আশেপাশের গঞ্জের মধ্যে গোরেশ্বরের সব থেকে বড় হাট বসে। হালের গরু মোষ থেকে শুরু করে লুঙ্গি গামছা মশলা বিছন, কোন জিনিসটা না পাওয়া যায়।
রোদের তেজ বাড়ছিল, তার সঙ্গে মানুষের গলা। দোকানি বোঝাচ্ছিল তার মালের গুণ, কেনার মতো দাম দর করছিল কিনতে আসা মানুষ। সবার কান মাথা বেবাক করে ব্যান্ড পার্টি বাজারের মুখটায় ঢুকছিল তখন। বাজনা কানে আসতে রাত জাগা লোকগুলার স্নায়ু টান টান হয়ে গেছিল। জুলুস দেখতে গিয়ে ক্রেতা বিক্রেতার সকলেরই হাতের কাজ থামে। জুলুসের লেজামুড়া কিছুই পাওয়া যায় না। কিসের জুলুস তাও বোঝা যায় না। লম্বা লম্বা বাঁশের ডগায় গেরুয়া সবুজ নিশান ধন্দে ফেলে। জুলুস কাদের? মোল্লাদের নাকি ভট্টদের? জনতা দুই ভাগে ভাগ হয়ে গিয়ে জুলুসের এগিয়ে যাওয়ার রাস্তা করে দেয়। নিশানের সঙ্গে বাঁধা বল্লম নজর করতে পারেনি কেউ। বল্লম খেলার ছলে ঘুরতে ঘুরতে কোথায় যায় হদিশ পায় না। হাটের জমাট ভিড়টা প্রথম নড়াচড়া করতে শুরু করে যখন সুবল করাতির ফার্নিচারের দোকানে কেরোসিন ঢালা শুরু হয়। জুলুসের একটা অংশ মণি বিশ্বাসের সাইকেল মেরামতির দোকানে ঢুকে তার নলিতে কোপ বসায়। বাঙালি খেদাও রবটা বাজনার তালে তালে বাজতে থাকে। পিঁপড়ার শাড়ির মতোই গোটা চাড়ালপাড়াকে পিষে ফেলতে আধ বেলাও লাগে না। গঞ্জের রাস্তায় আধপোড়া মালপত্র আর কাটা মানুষের ঢিপ জমে যায়। মানুষগুলির মুখ জোড়া খালি চোখ, নাক মুখের জায়গা দখল নিয়েছে ফেটে পড়া চোখ। জুলুস কাদের? মোল্লাদের না ভট্টদের? ব্যান্ডের বাজনা থামে না। শেষ হলো অমৃতার গল্প। আমি সর্বানিধি গালে হাত দিয়ে নাকে হাত দিয়ে গালের নিচে হাত দিয়ে বসে আছে। সর্বানিধি, খুব মন দিয়ে শুনেছো তুমি গল্প, তুমি শুরু করো। অমৃতার গল্পটি তুমি প্রথমে বলো, তারপরে মৃত্তিকার কাছ থেকে শুনবো। অনেকদিন বাদে না আমার মনটা ভরে গেল। আমি কথামালাকে ধন্যবাদ দেবো না, শুধু অমৃতাকেই ধন্যবাদ দেবো। কতদিন বাদে একটা ভালো গল্প শুনলাম, যেন মাটি ভিজে যাওয়ার মতো গল্প। কি লিখেছে গল্পটা বলো তো, কি লিখেছে গল্পটা বলুন তো। মানে সত্যি আমার কিরাম ভেতরে কিরাম জল ধরছে। আমি তো আসামে ছিলাম, আর ওই সময়টাই ছিলাম। আমি গুয়াহাটিতে পড়াশোনা করেছি, 1 বছর ছিলাম, এবং আমার বন্ধুরা সব পূর্ব বাংলার ছিল। এই এই প্রেক্ষাপট, এই ব্রহ্মপুত্র, আমি গুয়াহাটিতে থাকতাম, ব্রহ্মপুত্রের চড়ায় আমাদের ট্রাক এসে দাঁড়াতো। কাজেই ব্রহ্মপুত্রর ওই জায়গাটাও আমার চেনা, ওই নদী আমার চেনা, ওই গাছপালা, ওই মানুষ, ওদের আমি দেখেছি চোখের সামনে। এবং এই যে বাঙালি খেদাও, এই যে আন্দোলন, এই আন্দোলনের মানে সারাক্ষণ এই আন্দোলন চলতো। এবং এই আমরা যে অঞ্চলে থাকতাম, এয়ারপোর্ট অঞ্চলে, সেখানে সবই তো কোয়ার্টারে থাকা মানুষজন, কিন্তু সেখানেও তার আঁচ টের পাওয়া যেত। এবং আমরা নিজেরা অনেক সময় ভুক্তভোগী হয়েছি, আমি লিখেছিও সে কথা, সেটা অন্য কথা। আমি গল্পের কথায় আসি। অমৃতা যখন বলছে যে ত্রিপলের পেছনে সবুজ ঢাকা পড়ে যাচ্ছে, এরকম অনেক বর্ণনা আছে, ওই ভাষা আছে, ওখানকার যে ছবি আছে, সেই ছবিগুলো যেন জীবন্ত এসে গেছে। চড়ার মানুষ, তাদের খুব মানে কৃচ্ছ সাধনের জীবন, তাদের এই যে জীবন, এই যে বেঁচে থাকা, এই বেঁচে থাকায় বারবার ও একটা কথাই বলছে যে এরা তো হিন্দু, এরা তো হিন্দু। এই যে ধর্ম, এই যে ধর্ম কত ভয়ানক, হিন্দু কি মুসলিম কি কিছু নয়, মানুষের যে ধর্ম, মানুষের যে জীবনের ধর্ম, সহমর্মিতার যে ধর্ম, সেখানে যখন এই ধর্ম এসে বিভাজন তোলে, মাটির তোলে, ধর্ম যখন শেষ করে দেয়, আড়াল নেয়, ঢাকা দেয় নিজেদের, তারপরে এসে ঝাঁপিয়ে পড়ে হিংস্র বাঘের মতন, কুকুরের মতন, এই ছবিটা কি অবলীলা এঁকেছে। মানে এই মেয়েটি অনেক দূর যাবে। আমি অমৃতাকে আবার ধন্যবাদ জানাই, কারণ এটাই কাজ, এটাই এই অনুসন্ধানটাই তো আমাদের কথামালার কাজ, আমাদের সব গল্পের যে অনুষ্ঠান যারা করেন তাদের কাজ। এবং এই কাজটা খুব সুন্দর। আমি আগে ছেলেটি লেখা একটুখানি শুনেছি, তাতেই বুঝেছি যে খুব পাকা পাকা হাত, ভালো হাত। মানে কম বয়সী ছেলে হলেও আমি সে প্রথমটা শুনতে পাইনি, আমি ঢুকতে অসুবিধা হয়েছিল, আমার একটু আসতে দেরি হয়েছিল, আমি ছিলাম না। কিন্তু এই গল্পটা অমৃতা আমার মন ভরিয়ে দিয়েছে। এই যে মানুষের জীবন, এই চড়ার মানুষের অস্থায়ী জীবন, এই যে হ্যারিকেনের আলো, একটা হ্যারিকেন, ইন্দিরা গান্ধী এসেছিল যখন আমি ছিলাম ওখানে, ইন্দিরা গান্ধী একবার এসেছিলেন আমরা থাকাকালীন। তো এই এর মধ্যে নেতা,
ধর্ম, মানুষের নানান রকমের মানে সম্প্রীতির কথা, যার মধ্যে মিথ্যে জাল, তার মধ্যে বয়ে যাচ্ছে জীবন, যেখানে ধানের চারা বোনা হচ্ছে, যেখানে সুপারি গাছ, আর কিছুদিন বাদে ওই যে তাম্বুল, ওই তাম্বুলের মানে ওই তাম্বুল দিয়েই ওরা আতিথেয়তা সমস্ত পালন করে আসামিয়ারা। সেই তাম্বুল, সেই তাম্বুলের গাছ নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটার মনে লাগছে, তার যে তার মধ্যে যে ভীতি, যে স্বামী সংসর্গেও সে তৃপ্তি পাচ্ছে না, কোন রকম তৃপ্তি সে দিতেও পারছে না, সে সারাক্ষণ তক্তার মতন কাঠ হয়ে আছে, তার মধ্যে ওই আতঙ্ক কাজ করছে, ওই রাত্রির আতঙ্ক। কিন্তু গল্পটা কোথায় যাবে আমি বুঝতে পারছিলাম না। এই যে অস্থায়ী জীবন চোখের সামনে ভাসছিল, এই যে এদের উপর আক্রমণ হবে কি হবে না, এরা বাঁচবে কি বাঁচবে না, তারপরে যখন ওই গেরুয়া এবং সবুজ মেশানো পতাকা নিয়ে যারা লুকিয়ে বর্ষা নিয়ে এলো, যাদের কাছে ওদের এই টাঙ্গি, ওই যে ওরা যে কাঠের বাঁশ থেকে কেটে যে তৈরি করেছে, সেটা যখন নস্যাৎ হয়ে গেল, মানে কিছুই হলো না মানুষগুলো। আর একটা অদ্ভুত বর্ণনাও দিয়েছে, যেটা নাক মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ ফেটে আছে, এই যে দেখার চোখ। মানে মানুষের কাছে মানুষের অত্যাচারের কাছে কত অসহায়, এবং কি জীবন, মানে একটা পুরো জীবন। আমরা আসলে লিখি কেন? আমরা তো এই জীবনগুলো দেখতে চাই, এই ছবিগুলো আমরা দেখতে চাই, এই ছবিগুলোর সঙ্গে আমরা পরিচিত হতে চাই। এই লেখায় কি আছে, কোন দিকে এ ঘুরেছে, কি লেখা কোথায় পৌঁছেছে, আমি কিচ্ছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, লেখাটা আমায় এই গল্পটা আমায় মুগ্ধ করে দিয়েছে। অমৃতা, আরো ভালো লেখো, এবং এরকম গল্প আমাদের দাও। আর এই গল্পের চলন এবং এই গল্পের যে ভাষাটা বুঝতে এতটুকু অসুবিধা হয়নি। জানি না আমি এই যে পূর্ব বাংলা এবং অসমিয়াদের এই যে দ্বন্দ্ব, এবং তার মধ্যে বানানো কিছু জটিলতা, এগুলো এগুলো আমরা দেখে এসেছি, আমি আসামে ওটা দেখে এসেছি, মানে আমি ভীষণভাবে অনুভব করছিলাম গল্পটাকে। কারণ আমি এটার মধ্যে দিয়ে আমি একটা বছর, তারপরে আবার পরে যখন দেখি তখনও এই এক এক সমস্যা আমি দেখে এসেছি। ফলে আমার ভেতরে গল্পটা বোধহয় অতি সহজে ঢুকে গেছে। কিন্তু ওই সবটাই এত সুন্দর নিপুণ হাত ওর, এই যে শাশুড়ি বউয়ের সম্পর্ক, সেখানে হ্যারিকেনের আলো, সেখানে জাঁতি, এবং আঙুল কেটে দেবে ও দরকার হলে জাঁতিটা দিয়ে, মানে ওর সম্পদ একটাই, ওই হ্যারিকেনের আলোটা। এই বাঁচা, এই সামান্য জিনিস নিয়ে বাঁচা, এবং তার উপর যে আক্রমণ, নৃশংস আক্রমণ, তো বোধহয় যুগ যুগ ধরে চলছে, তার একটা ছবি ও এঁকে দিয়েছে। অনেক ধন্যবাদ। এরকম লেখা তো আমরা সবসময় চাইবো। অনেকটা বললাম হয়তো, একটু বেশি। আমি একটু বলছি, হ্যাঁ বলো। মানে আমি এখনো একটা লেখা লিখে উঠতে পারিনি কোনোভাবেই। সেটা কিন্তু মানে লেখার যে ভেতরের গভীর অর্থ বা ব্যঞ্জনা, সেটা কিন্তু এই গল্পটাতে অমৃতা লিখেছে। আমি মানে এবং ওর নিজের জারিত এই যে ওর অভিজ্ঞতা, তার থেকে লিখতে পেরেছে। এই অভিজ্ঞতা আমাদের নেই। তবে আমার বারবারই যেমন আমাদের বাড়ি ছিল সমস্তিপুর, তো লোকে এখানে খুব দোষ টোষ দেয় যে ওপার বাংলা থেকে খেদিয়ে দিয়েছে হিন্দুদের, হ্যাঁ খুব অত্যাচার হয়েছে, হয় এখনো হচ্ছে। তো আমি অনেককেই বলি যে আজকে সমস্তিপুরে আমরা নিজের দেশে আমাদের জলের দরে জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, বিশাল বাড়ি বিক্রি করে আমাদের চলে আসতে হয়েছে। তো এইটা আমার বক্তব্য যে এই যে দাঙ্গা, এটা শুধু ধর্মের কারণে নয়, ধর্মটা একটা ঢাল মাত্র বা একটা সামনে আস্তরণ। আসলে এই দাঙ্গা যেটা হয়, যেভাবে মানুষকে মারা হয়, তা হচ্ছে দখল। যখনই একটা মনুষ্য জাতি মানে একেবারে মস্তিষ্কহীন, কোনো বুদ্ধি নেই, নির্বোধ, তারা চায় একদম দখল নিতে, তখন তারা একজোট হয়, তারা বলে আমরা একটা ধর্ম এবং আমরা সংখ্যাগুরু, এই নষ্ট করে দাও, বাকিদেরকে উৎখাত করে দাও। এটা তো মানব ধর্ম নয়। এই অশিক্ষা, এই জিনিস এটা চলছে, আজও চলছে একইভাবে। এখনো আমরা দেখছি যে ভোট এখনো 1 বছর দেরি, তাও এরই জিগির চলছে আমাদের এখানে, এটাকে কাজে লাগানো। তো যাই হোক, অমৃতার গদ্যের হাত অত্যন্ত ভালো, ও এবং বর্ণনাও খুব সুন্দর।
এবং গল্পটা ঠিক জায়গাতেই একদম শেষ করেছে। আমারও মানে আশা যে ও আরো পরে আরো ভালো লিখবে এবং অন্যরকম লেখাও লিখবে, শুধু এরম বিষয় নয়, অন্য বিষয়। তো আমরা ওর আরো গল্প শুনতে চাই, আমাদের সাথেও যোগাযোগ থাক। আর যদি আমাদের এখানে আসতে পারে ওই ইয়ের সময়, এই আমাদের যখন বাৎসরিক যে ইয়েটা হয় গল্প বড় উৎসব, মেলার সময় হ্যাঁ ওই সময় তাহলে ওকেও গল্প টল্প পড়ানো যেতে পারে, না একটা উজ্জ্বল উদ্ধার বলা যেতে পারে। ঠিক আছে, আমার এখানে বলা শেষ। অরিন্দম কোথায়? অরিন্দম গোস্বামী, বলছিলাম যে বলো। সত্যিই খুব অসাধারণ একটা গল্প শুনলাম। গল্পের নাম হচ্ছে জুলুস। গল্পের জুলুস এসছে একদম শেষকালে, এবং যখন জুলুস এসছে তখন ব্যান্ড পার্টি বাজছে। বোঝা যাচ্ছে না এটা কাদের জুলুস, বোঝা যাচ্ছে না এটা মোল্লাদের না ভট্টদের। এই যে বোঝা না যাওয়া, এটাই তো ঘাতক হয়ে দাঁড়ালো। এটাই তো ঘাতক হয়ে দাঁড়ালো যে ওই যে পতাকাগুলো নিশানগুলো উঠছিল তার মধ্যে বল্লম আছে কিনা সেটা জানা গেল না। এবং এই যে জুলুস, এই যে এত আওয়াজ, এই আওয়াজ কেন? এই আওয়াজ তো আসলে এর পরে যে ঘটনাগুলো ঘটবে সেই আওয়াজগুলো যাতে অন্যের কানে না পৌঁছতে পারে তার জন্যে, সেই জন্যই তো এই জুলুসের এত আওয়াজ। এবং এতদিন ধরে তো এত প্রতিরোধের কথা ভাবা হলো, রাত জাগা হলো, সকালবেলায় উঠে নিজের কাজে না গিয়ে মিটিং করা হলো। তার মধ্যে মহিলারা রাতের বেলায় শোয়ার সময় জাগলেন, বা আবার কেউ কেউ নিজের পছন্দের বিপরীতে নিজের মতো করে নিগৃহীতাও হলেন। সেগুলোও খুব সুন্দরভাবে গল্পের মধ্যে এসেছে। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু এলো এমন একটা ভাবে, এমন আক্রমণটা এমন সময় এমন ভাবে এলো যেটা আগে থেকে ভাবা যায়নি। এবং এই গল্পে সেটাও বলা হয়নি খুব স্পষ্ট করে যে ঠিক আক্রমণটা কোথা থেকে এলো। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে কাটা লাশের পাহাড়, কাটা মানুষ, আধ বেলাও লাগলো না, এবং মুখের মধ্যে শুধু চোখ। অর্থাৎ এখানে কোথা থেকে আঘাতটা যে এলো এইটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে 52 সাল থেকে সেই যে চর দখল করে যারা রয়েছেন, চরের মানুষের যে জীবন, সে তো এমনিতেই লড়তে হয় তাকে প্রকৃতির সঙ্গে দিনের মধ্যে 12 আনা। তার মধ্যে যদি আবার এই রকম মানুষজন চারপাশে থাকে যাদেরকে চেনা যায় না, বোঝা যায় না কোন দিক থেকে আঘাত আসবে, তাহলে তাদের জীবন আর বাঁচে কি করে? এই চরম দুর্বিপাকের যে জীবন, এই জীবন নিয়ে আমরা আগে পড়েছি। আগে যে পড়েনি, চর কাশেম পড়েছি আমরা, আমরা ইলিশমারির চর পড়েছি, এসব তো পড়েছি। কিন্তু এই গল্প ওর মতো হয়েও আলাদা। আলাদা এই জন্যে যে এই গল্পের মধ্যে এমন সুন্দর উনি ভাষার ব্যবহার করেছেন, ভাষাগুলো খুব ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট ব্যবহার মানে করেছেন। আহ, যেগুলো বলি যে এমনিতে তো সবসময় শুধু ডর লাগে ডর লাগে এইরকম তো আছে। তো এই ডর লাগে বলতে গিয়ে একটা জায়গায় উনি বলছেন যে প্রতিটা রুমকূপ প্রতিটা ধানের মতো সব খাড়া হয়ে আছে। হ্যাঁ, আহ, এই যে উপমা, এটা খুবই ওনার নিজস্বতা আমার মনে হয়েছে এখানে। বা আহ, এছাড়া আরো যে সমস্ত জায়গাগুলো আছে, যে বুড়ি রাত এই ব্যাপারটা শেখায়নি, বা নদীর ফিসফিসানি হাওয়া, হ্যাঁ আজ রাতে, এইরকম ভাবে নানা রকমের কথা উনি বলছেন। এক একটা শব্দের মধ্যে, এক একটা বাক্যের মধ্যে এক এক ধরনের অদ্ভুত অদ্ভুত অনুষঙ্গ প্রতিতুলনা উনি তুলে নিয়ে আসছেন। এবং তার মধ্যেই ছিন্নমূল মানুষ, এক ক্যাম্প থেকে আর এক ক্যাম্পের মানুষ জিজ্ঞেস করছে, আগের দিন তুমি কোন ক্যাম্পে ছিলে, তুমি কোন ক্যাম্প ফেরত। এই যে মানুষের ক্রম উদ্বাস্তু হয়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে ওখানকার ব্যবস্থা, ওখানকার যে ব্যবস্থা, ওখানের শব্দ, ওখানে শব্দ যেমন বিছন, যেমন বাসনা, এই যে শব্দ পরপরে আছে, এই সমস্ত শব্দর যে অমোঘ ব্যবহার করা হয়েছে এখানে। আর আমি বলবো সনকা নামটাও খুব সাজেস্টিভ। সনকা নামটাও খুব সাজেস্টিভ। সনকা বললেই সেই ছোটবেলায়
কবিতা মনে পড়ে যায়, সনকার আর্তনাদে চম্পকনগর কাঁদে, ডুবে যায় 14 মধুকর। সেই সনকাই যেন আবার ফিরে এসছে, সেই 16 বছরের সনকা। পরে সেই সনকা একটু অ্যাডজাস্টেড হয়েছে বলবো। তখন সে কিনা রাতের বেলায় কাপড় আলগা করে, কারণ জন বাড়াতে হবে। মানে জীবন চলে যায়, জীবন চলে যায়, কিন্তু কিরকম একটা অদ্ভুত জীবন, একটা লক্ষ্য খুঁজে নেয় নিজের। এই অদ্ভুত একটা লক্ষ্য, যদিও এই কোনো লক্ষ্যই কোনো কাজ আসে না। আমরা দেখি শেষকালে, শেষকালে একটা জুলুসের আওয়াজ কিভাবে সমস্ত বাঁচার ইচ্ছা, সমস্ত বাঁচার পরিকল্পনা, সমস্ত প্রতিরোধের যে সম্ভাবনা, এই জুলুস কিভাবে সব নস্যাৎ করে দেয়। খুব সুন্দর লেগেছে এই গল্প, এই জন্য এইটুকু বললাম। ধন্যবাদ। তানিয়া বলতে চাইছে, তানিয়া বলো। হ্যাঁ, আমি দুটো কথা না বলে পারছি না যে গল্পটা, যদিও উনি একটি ডিফারেন্ট, একদম আলাদা একটা জায়গার কথা বলেছেন, কিন্তু এই যে ভয়, এই যে জুলুস গল্পের নাম, সামনেই রামনবমী আসছে। আমি আমার জন্মভূমি চন্দননগরে কোনোদিন দেখিনি রামনবমীর মিছিল বেরোতে, কিন্তু ইদানিং দেখতে পাই। এবং ওই যে ভয়ের কথা উনি ওখানে বলেছেন, সেই ভয় আমি যখন রামনবমীর মিছিলটা প্রথম দেখেছিলাম, তখন আমার ওই একই ভয় করেছিল। আমার মনে হয়েছিল যে ওরা কারা। একটা একদম আলাদা জায়গাকার চিত্র হলেও গল্পটা এই জন্যে আমার ভালো লেগেছে, না মানে ভালো মানে ভীষণই ভালো লেগেছে, যে এতটাই একাত্ম হয়েছে। একদম উল্টো দিকে ব্রহ্মপুত্রের ধারে নয়, আমি গঙ্গার পাড়ের মেয়ে, আমারও এক ভয় করে। আর এই এখন যে দেখতে পাচ্ছি গাজায় বাচ্চাগুলো মারা গেল, তাদেরও বাবা মায়েদের এক ভয় করছিল বোধহয়। সারা পৃথিবীতে এই এক ভয়, এই এক প্রশ্ন যে ওরা কারা। ওরা কেউ নয়, ওরা শুধু ভয় দেখায়। অসম্ভব ভালো লেগেছে গল্পটা, খুব ভালো লেগেছে। কাকলি একটু বলো, কাকলি দেবনাথ। বলছি, আমার অমৃতার গল্পে, ও জানি না কবিতা লেখেন কিনা, কিন্তু কবিতার একটা লেখার একটা ছাপ পেয়েছি। যেমন বেগুন ফুলের মতো নরম, কখনো এরকম মেয়েদের তুলনা বেগুন ফুলের সঙ্গে আমি এই প্রথম শুনলাম। ভীষণ ভালো। যেটা আমার বলার সেটা হচ্ছে, সাধারণত এই মানে গল্পটাকে, কবিতা দিয়ে গল্প পড়লে আমরা বলি নদীর মতো ছন্দে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে যেন অমৃতার গল্পটা পুরো পুরো ব্রহ্মপুত্র নদের মতো এগিয়েছে। নদ কেন বললাম, নদ সাধারণত আমরা তো নদ মানেই জানি খরস্রোতা, ওর গল্পটার মধ্যে সেই স্রোতটা ছিল। এটাই, এইটুকুই বলা, যে ভীষণ ভীষণ ভালো। অমৃতার বয়স অল্প, অনেক দূর এগোবে, সত্যিই ঠিক কথা। ও অনেক দূর, অনেক আশা রইল ওর উপর। এইটুকুই। সুবীর বলো, সুবীর মজুমদার। গল্পটার অনেকগুলো দিক আছে, যেমন গল্পের প্রেক্ষিত হলো যে স্বাধীনতা পূর্বে যে দেশ ভাগের যে জিগির উঠেছিল, সেটাও একটা কিন্তু জুলুস। দেশ ভাগ করতে হবে, কেন ভাগ করতে হবে না, একটা ধর্মের মানুষরা তারা আলাদা দেশ চায়, একসঙ্গে থাকতে পারবে না, সেটা একটা জুলুস। 16ই আগস্ট 1946 কলকাতা অ্যাকশন ডে, সেটাও একটা জুলুস। 1946 সালে নোয়াখালীতে কোজাগরি পূর্ণিমার দিন রাত্রিরে সমস্ত রাস্তা কেটে, খাল কেটে অবরুদ্ধ করে নরহত্যা চালানো হয়, সেটাও একটা জুলুস। এবং তার যে আফটার এফেক্ট, মানে একটা ভূমিকম্পের পর যেটা আফটার এফেক্ট হয়, সেই আফটার এফেক্ট হলো মানুষগুলো যখন সরে গেল আশেপাশের রাজ্যে উদ্বাস্তু, তাদের মধ্যে একটা জটিল যে সামাজিক সমস্যা তৈরি হলো এবং কনফ্লিক্ট, আমার জায়গা, এটা আমার জায়গা, তোমরা থাকতে পারবে না। এই যে এই টোটাল পরিপ্রেক্ষিতটাকে গল্পের মধ্যে ধরার চেষ্টা করেছে অমৃতা খুব সুন্দরভাবে, মনোগ্রাহী। এবং সবচেয়ে যেটা বড় পয়েন্ট, সেটা হলো এই ধরনের বিষয় এবং এই ধরনের আঙ্গিক, এই যে লেখার যে মধ্যে যে ভেতরে যে একটা আগুন, সে আগুন আমরা সবসময় চাইছি নিভিয়ে দিতে, সবাই সব দিক থেকে আমরা চাইছি নিভিয়ে দিতে, নিভিয়ে দেওয়াই উচিত হয়তো, কিন্তু ইস্যুটা তো থেকে যাচ্ছে, আগুন থেকেই যাচ্ছে,
সে আগুনটাকে অমৃতা কিছুটা ধরে রাখতে পেরেছে, যেটা অনেক লেখকই হয়তো লিখতে চায় কিন্তু লেখে না, লিখতে পারে না। কেন পারে না আমি জানি না, এইটুকুই। ঠিক আছে, সমস্ত আলোচকদেরই ধন্যবাদ। ওর আর একটা বলি, অমৃতের উপমার হাতটা খুব ভালো, খুব সুন্দর উপমা দিতে, এবং কাকলি ওটা ঠিকই বলেছে যে মানে একদম কবিতার মতন উপমা ব্যবহার করে। এটা অনেকদিন পর একজনের হাতে এত সুন্দর উপমা আমি দেখলাম। হ্যাঁ, অমৃতার আমি এটা দ্বিতীয় গল্প শুনলাম। অমৃতার এর আগে গল্প শুনেছিলাম গোবরডাঙ্গায়, তাই তো অমৃতা? হ্যাঁ হ্যাঁ, গল্প গোবরডাঙ্গায় একবার হ্যাঁ, হ্যাঁ যাওয়া হয়েছিল। তো সেই গল্পটা সামনাসামনি শুনেছিলাম। আসলে তোমার গল্পের ধরনটাই এরকম। আর আমরা যারা মানে এখন তো নাগরিক গল্পের সমস্ত ছেয়ে যাচ্ছে, তুলনায় ধরো অ্যাসামিস বেঙ্গলি কনফ্লিক্ট, সেটা বাংলা গল্পে, সেটাও তো বাংলা গল্পের দিক, তোমার গল্পে এসেছে। তৃতীয়বার উদ্বাস্তু হওয়া, সেটা তোমার গল্পে এসেছে। খুবই 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 বাস্তবায়িত একটা গল্প। এবং যদিও তুমি ময়মনসিংহের উদ্বাস্তুদের কথা লিখতে গিয়ে বরিশালের ভাষা ব্যবহার করেছো, এটা নিয়ে আমার সঙ্গে পরে কথা হবে। আমরা পরের গল্পে যাব সৌগত ভট্টাচার্যের। একটু সৌগত নিশ্চয়ই তৈরি আছো, একটু পরিচয় হ্যাঁ করে আমি দিই সৌগত। হ্যাঁ নমস্কার। সৌগত ওর উচ্চশিক্ষা কলকাতায় হলেও জন্ম, বেড়ে ওঠা, স্কুল কলেজ জীবন ও শিক্ষকতা পেশা পাকাপাকিভাবে জলপাইগুড়িতে। ইতিহাসের ছাত্র সৌগত পায়ের তলায় সর্ষে। আকৈশোর ভবঘুরে মন তাকে প্রকৃতি, মানুষ, নিসর্গ, ইতিহাস ও পথ চলতি অসংখ্য অভিজ্ঞতার খুঁটিনাটির প্রতি মায়ায় বেঁধেছে। সেসব গচ্ছিত রত্ন থেকে ছড়িয়ে থাকা নানা টুকরো কথা জুড়ে গল্প লেখার শুরু। সেগুলো নিয়ে প্রথম বই ফকিরগঞ্জের লোকজন। নেশায় ছবিওয়ালা সৌগতর লেখাতেও একজন ফটোগ্রাফারের গহন মগ্নতা ও নিখুঁত বাস্তবতা। বন্ধুবৎসল, আড্ডাপ্রিয়, সাদামাটা যাপনে বিশ্বাসে সৌগত বিশ্বাস করেন বৃহত্তর সামাজিক বৃত্তে বেঁচে থাকায়। প্রকাশিত গ্রন্থ ফকিরগঞ্জের লোকজন গল্প সংকলন এবং হুজুগ রায়ের পা, সেটিও গল্প সংকলন। ফ্রেমের বাইরে ওর আলাদা গদ্যের বই। আমরা এবার সৌগতর গল্প শুনবো। সৌগত ভট্টাচার্য। হ্যাঁ নমস্কার। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আচ্ছা, আমার গল্পটার নাম সুখা ওরাওয়ের গান। সুখা ওরাওয়ের গান। হ্যাঁ, একটা গান আজকে গাঁও ছেড়ে যাবে। গানটা সুখা ওরাওয়ের সাথে অনেক দূর পাহাড়ের দেশে যাবে। সুখা ছাড়াও অনেকে যাবে সেই দেশে। বহুদিন ধরে গাঁও ছেড়ে মানুষ চলে যাচ্ছে পাহাড়ের কাছে। আজকে যারা যাবে তাদের সাথে কিছু গানও চলে যাবে। কিছু গান গাঁয়ের থেকেই চলে যায়, প্রতিদিন চলে যায়। চা কোম্পানির সর্দার যেদিন গাঁয়ের মাঠে এসে দাঁড়াবে, সেদিন আরো কিছু গান কারোর উপরে ভর করে চলে যাবে। কিছুদিন হলো গাঁয়ের বাইরে যুদ্ধ বেঁধেছে। গাঁয়ের আকাশ দিয়ে শব্দ করে প্লেন উড়ে যায়। যুদ্ধ নিয়ে গাঁয়ের টানা ভগতরা মিটিং করে। ওদের নেতা যাত্রা ওরাও বলে এই যুদ্ধ বিশ্বযুদ্ধ, ইংরেজ জার্মান লড়াই করছে। এর আগে কখনো পৃথিবীতে এমন লড়াই হয়নি। সভা সমিতিতে যাত্রা বলে টানা ভগতদের ভূত, প্রেত, বলি, দারু এসব ছাড়তে হবে। যাত্রা শুধু ভগবান বাবা নয়, গান্ধী মহারাজের কাছ থেকেও বাণী পেয়েছে। সে বলে জমি ঈশ্বরের দান। এই গাঁয়ের জমি ইংরেজ মহাজন, জমিদার কেউ দখল করতে পারবে না। যাত্রা ওরাওয়ের সভা থেকে ফেরার পথে সুখা গাঁয়ের বুড়াদের মুখে শোনে এই যুদ্ধে জার্মান বাবা নামে একজন আসবে, আকাশ থেকে বোমা ছুড়ে ইংরেজদের ঘায়েল করবে। তারপর ইংরেজরা একদিন হেরে যাবে। জার্মান বাবা ভারতে এসে স্বাধীন ওরাও রাজ্য প্রতিষ্ঠা করবে। এই যুদ্ধে কারা লড়াই করছে, কেন লড়াই করছে, কে জার্মান বাবা, সুখা এগুলো কিছুই জানে না।
সে শুধু জানে জার্মান বাবা আকাশ থেকে বোমা ফেলে অত্যাচারী ইংরেজদের ওপর, অত্যাচারী জমিদারদের ওপর, আর সুদখোর মহাজনদেরকে সে শায়েস্তা করে। তাহলে ওদের গাঁও খেতি ছেড়ে চলে যেতে হবে না পাহাড়ের দেশে। চাঁদ সূর্যের গানের মতোই জার্মান বাবার কাছেও সুখা গান গেয়ে ইংরেজকে মুলুক ছাড়া গাঁও ছাড়া করার প্রার্থনা করে। সে ভাবে ইংরেজের কলকারখানার মেশিন বিলাত থেকে আসার পর থেকেই ওদের গায়ে অপদেবতা এসেছে। জমি গেছে, চাষ গেছে, খেতি গেছে, বন গেছে, নদী গেছে, গাঁও ছেড়ে লোক চলে গেছে, তারা আর কোনোদিনও ফিরে আসেনি। যাত্রা ওরাইয়ের সাথে হাজার হাজার টানা ভগত যোগ দেয়, সুখাও দলে ভিড়ে যায়। তখন থেকে জার্মান বাবার গান ওর গলায় ভর করে। যাত্রা উড়াইয়ের বাণী শুনে টানা ভগতরা দারু মদ সব ছেড়েছে। সুখা দারু মাংস ছাড়লেও দুনিয়ায় যে ভূত নাই এই কথা সে মানতে পারে নাই। সে ছোটবেলা থেকে ভূতকে চাঁদ, তারা, সূর্য, আকাশ, গাছ, নদীর মতো বলেই ভাবে। সে মনে করে ইংরেজদের বিলেত থেকে আনা মেশিনের ভেতরেই ভূত লুকিয়ে আছে। সেই ভূতদের জন্য আজ তাদের গাঁয়ের এই দশা। সে জার্মান বাবার গানকে ভূত তাড়ানোর গান বলেই মনে করে। ভয় পেলে আজকাল সুখা জার্মান বাবার গান গায়। চা বাগানের সর্দার আজ ওদের নিয়ে যাচ্ছে। সুখা আর ওর গাঁয়ের লোকজন সর্দারের পিছে 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 হাঁটছে। সারাদিন ওরা হাঁটলে গানও হাঁটে। অনেকগুলো গান একসাথে গাঁও থেকে অনেক দূরে চলে যেতে থাকে, আবছা হয়ে যায়। চাঁদনি মাঠ চলে গেছে আকাশের গায়ে লেগে থাকা পাহাড়ে। ওদের দলটি হাঁটে। সুখা ওরাও গুনগুন করে জার্মান বাবার গান গায়। গঙ্গার ঘাটে এসে পৌঁছায়। নদী পেরোনোর সময় নৌকায় গান দোল খায়। রাতের বেলায় ট্রেনে গান একইভাবে দোলা খায়। চাঁদের রাতে হুইসেল দিয়ে ট্রেন ছাড়ে। স্টিম ইঞ্জিন হলো ইংরেজদের বিলাত থেকে আনা মেশিন ভূত। ট্রেনের দোলায় তার শরীর দোলে, জার্মান বাবার গানও দোলে ভূতের পেটে। ওর স্টিম ইঞ্জিনকে ভয় লাগে, জোরে জোরে জার্মান বাবার গান গায় ভয় পেলে। ট্রেনে উঠে সে এক ভয়ঙ্কর যুদ্ধের কথা শুনতে পায়, একটা চা বাগানের কথাও শুনতে পায়। জার্মান বাবা ওরা ওদের জন্য তুমুল যুদ্ধ করছে। আজকাল যে কোনো বিলেতি মেশিন দেখলেই সেটাকে সে অপদেবতা বলে মনে করে। যত গান তত লড়াই। মাথায় কাপড়ের পুঁটলি আর জার্মান বাবার গান সঙ্গে নিয়ে সুখা আর তার গাঁয়ের লোকজন একটা স্টেশনে নামে। স্টেশন থেকে নীল রঙের একটা পাহাড় দেখা যায়। তাদের ঠান্ডা লাগে, সবাই মিলে হাঁটা দেয়। চারপাশে জঙ্গলে ঝিঝি পোকার ডাক। কিছুটা হেঁটে নদী পার হয়, তারপর আবার হাঁটা, আবার নদী। নদীতে সুখার শরীর ভিজলে গানও ভেজে। নদীর জলের সাথে জার্মান বাবার ক্লান্ত গান মিশে যায়। এই জঙ্গল, নদী, পাহাড় কোনোটাই গাঁয়ের মতন না। এই জঙ্গল অন্ধকার, পাহাড় উঁচু নিচু, নদীর জল ঠান্ডা। ওরা দল বেঁধে গান গাইতে গাইতে হাঁটতে থাকে সর্দারের পিছে। দূরের পাহাড় দেখে সুখার মনে হয় পাহাড়ের ওই পারেই জার্মান বাবার মেশিনের ভেতরে থাকা ভূতের সঙ্গে লড়াই করছে। সে গান গাইতে গাইতে প্রথম চা বাগান দেখে। সুখা আর তার গাঁও থেকে বয়ে আনা একটা গান আস্তে আস্তে
যেন মিশে যাচ্ছে চা বাগানের সাথে। সুখাদের কাছে গাঁও থেকে আদেশ আসে, ফাগুয়া পূজার আগের রাতে বাগানে নদীর ধারে জমা হওয়ার। বাগানে টানা ভগতদের নেতা বানিয়া ওরাও, মংরা ওরাও রাতের বেলায় মিটিং করে সাহেবদের বাগান থেকে তাড়িয়ে জার্মান বাবাকে বাগানে প্রতিষ্ঠা করার জন্য। মিটিং শেষে আগুন জ্বালিয়ে কাইজার বাবা আসার প্রার্থনা করা হয়। সুখা জানতে পারে জার্মান বাবার নাম কাইজার। কয়েকজন তীর ধনুক নিয়ে মিটিং পাহারা দেয়। মিটিং শেষে সবাই মিলে বলে, আংরেজ কি জয়, আংরেজ কি ক্ষয়, জার্মান কি জয়। আবার তারা বলে, আংরেজ কি ক্ষয়, জার্মান কি জয়। বাগানের চৌকিদার ম্যানেজার সাহেবকে খবর দেয়, টানা ভগতরা গোপনে মিটিং করছে। ওরা কাইজারকে ভগবান আর ইংরেজকে শয়তান বলছে। যাত্রা ওরাও শয়তান ইংরেজদের তাড়িয়ে নিজের গাঁয়ে স্বাধীন ওরাও রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে। চাঁদনি রাতে বাগানে পুলিশ আসে। কয়েকজন টানা ভগত গ্রেপ্তার হয়। পুলিশ আর বাগানের ম্যানেজার দুইজনেই টানা ভগত আর জার্মান যোগের মধ্যে একটা গানের গন্ধ পায়, যে গন্ধ কাঁচা চা পাতার মতো। বাগানে রটে যায় টানা ভগতদের মিটিংকে সাহেবরা ভয় পেয়েছে, জার্মান বাবার গানকে ম্যানেজার ভয় পেয়েছে। বাগানের টানা ভগত নেতা লোথার হাসারু বলে, যুদ্ধ শেষ হলে চাঁদের রাতে সবাই একসাথে গায়ে ফিরবে। সুখার গায়ে ফেরার রাস্তা জানা নেই, শুধু একটা গান যে দিক দিয়ে এসেছে সে যেন সেই সুর বরাবর উঁচু নিচু সমতল ঢেউ পেরিয়ে চলে এসেছে, কিন্তু গানটা বাগানে এসে যেন গায়ে ফেরার রাস্তা হারিয়ে ফেলে। যুদ্ধ শেষে একটা চাঁদের রাতে সে গায়ে ফিরবে, চাষ করবে। চাঁদের রাতের স্বপ্ন দেখে সুখা, কিন্তু কিছুতেই যুদ্ধ শেষ হয় না। লোথার হাসারুরা মাঝে মাঝে কুলির কাজ বন্ধ করার ডাক দেয়। বাগানে চা পাতা তোলা কমে যায়, রেশন কমে যায়। কোথায় যুদ্ধ হয় জানে না সুখা। তার আধপেটা শরীর শুধু জার্মান বাবার গানটা ঘুরে ঘুরে আসে। চাঁদের রাতে নদীর ধারে একা গান গায় সুখা। এখন এই গান শুধু মাসিম থেকে ভূত তাড়ানোর গান নয়, এই গান গাঁও ফেরার গান। বাগানের মিটিং এ আজকাল মাঝে মাঝেই গান্ধী মহারাজের নাম শোনা যায়। সুখা গান্ধী মহারাজের নাম শোনে। হাট থেকে খবর নিয়ে বাগানে ফেরে কাইয়া। সে বলে, ইংরেজিদের দল বিশ্বযুদ্ধে জিতে গেছে। সুখা অনেকক্ষণ পরে বোঝে বিলিতি মেশিনগুলোতে তাহলে ভূতগুলো থেকে গেছে। মেশিনে ভূত যতদিন থাকবে সেই ভূত তাদেরকে গাঁয়ে ফিরতে দিবে না। সুখা নীল পাহাড়ের দিকে তাকায়, যার দিকে তাকিয়ে সে গাঁও ফেরার চাঁদের রাতের অপেক্ষা করত, গান গাইতো, যুদ্ধের শব্দ শুনতে পেত। আজ সেই পাহাড় গাছের মতোই নীরব। গাছের মতন নিঃশব্দে বয়স বাড়ে সুখার। শরীরে চামড়ার রং চা পাতার মতন হয়ে যায়। বাগানে আজকাল কেউ জার্মান বাবার গান গায় না। যে টানা ভগতরা চাঁদ রাতে নদীর ধারে ইংরেজ তাড়ানোর মিটিং করত, তাদের বয়স বাড়ে, গানের মতন বয়স বাড়ে। কাউকে কাউকে বাগানেই সমাধি দেওয়া হয়। সমাধির গায়ে শুধুই কাঁচা চা পাতার গন্ধ আর গানের সুর লেগে থাকে। চাঁদের রাত এলে ফ্যাল ফ্যাল চোখে সুখা ওরাও উঁচু নিচু সমতল ঢেউ খেলানো পথ দিয়ে
গায়ে যাওয়ার স্বপ্ন দেখে। বাগান জুড়ে এখন শুধুই ইংরেজ সাহেব আর মাসিন ভূতের দাপাদাপি। বাগানের আকাশ দিয়ে প্লেন উড়ে যায়, জলপাই রঙের প্লেনের ছায়া পড়ে সবুজ বাগানের কুলি লাইনে। চা পাতা তোলা কমে যায়, কাছ থেকে কুলি ছাঁটাই হয়, হাটে নুন, চাল, কাপড়ের দাম বাড়ে। জিনিসের দাম বাড়লে সুখা 25 বছর পর একটা পুরনো গন্ধ পায়, সেটা আরেকটা যুদ্ধের গন্ধ। পাহাড়ের ওই পার থেকে লড়াইয়ের শব্দ ভেসে আসে। সুখার পুরনো গানটা নতুন করে গাওয়ার ইচ্ছা হয়। সুখার বয়স বাগানের চিমনির মতন লম্বা হয়, পুরানো চিমনির ছায়ার মতন লম্বা হয় গান। সুখার গায়ের রং এখন গানের মতো। যে গানটা পুড়তে পুড়তে গাঁও থেকে পাহাড় পর্যন্ত এসেছিল, গানের বয়স বাড়ে। বয়স বাড়লে নদী ভুলে যায় গানটাকে, সুরটা শুধু একই থাকে। গানটারও যেন আর কোথাও যাওয়ার নেই, সুখার উপর ভর করে থাকে। একদিন গাঁয়ে ফিরবে বলে গানটাও চাঁদনি রাতের অপেক্ষা করে। যুদ্ধ শেষ হয়ে গেছে বহুদিন হলো। বাগানের ম্যানেজারের বাংলো, ফ্যাক্টরিতে নতুন পতাকা ওড়ে। পতাকা ওড়ার হাওয়ায় যদিও একই শীতলতা অনুভব করে সুখা। ইংরেজ বাগান ছেড়ে, দেশ ছেড়ে, মুলুক ছেড়ে, গাঁও ছেড়ে চলে যায় নিজের গাঁয়ে। সুখা শোনে তার গাঁয়ে নাকি স্বাধীন ওরাও রাজ তৈরি হবে। সুখা কাপড়ের পুটলিটা ভালো করে বেঁধে রাখে, গানটা তো ওর শরীরেই থাকে। বাগানে দেশি ম্যানেজার আসে, সুখা ওরাও কুলি থেকে চৌকিদার হয়। জারুল গাছের তলায় বাঁশের মাচায় বসে বাগানের গেট সামলায়। বাগানের পাশে একটা রেল স্টেশন হয়েছে বহুদিন হলো। সে ট্রেন দেখে, চাঁদনি রাত দেখে। একদিন একটা ট্রেন ধোঁয়া ছাড়তে ছাড়তে এসে দাঁড়ায় ছোট স্টেশনে। দলে দলে সুখার গাঁয়ের লোক বাগানের কাজে আসে। তারাও কিছু গান নিয়ে আসে গাঁও থেকে। বাগান থেকে আসা নতুন মানুষের গায়ে পুরনো গাঁয়ের একটা গন্ধ পায় সে। বুক ভরে সুখা গাঁয়ের গন্ধ নেয়। সুখা এতদিনে বুঝে যায় সাহেবরা বাগান ছেড়ে, দেশ ছেড়ে, মুলুক ছেড়ে, গাঁও ছেড়ে গেলেও মেশিনের ভেতরে ভূতগুলোকে তারা রেখে গেছে সুখাদের পাহারা দেওয়ার জন্য। ওরা যেন বাগান ছেড়ে গাঁয়ে যেতে না পারে কোনো দিন। যদিও জার্মান বাবা বিলাতি মেশিনের ভূত তাড়াতে পারেনি, কিন্তু সুখার জন্য একটা চাঁদের রাত আর বাগান ভাসানো হলুদ চাঁদনি রেখে গেছে। একদিন সন্ধ্যায় ফ্যাক্টরির টিনের শেডের পিছনে বিরাট একটা চাঁদ ওঠে। চাঁদটা ফ্যাক্টরির চিমনি বরাবর সোজা উঠতে থাকে। বৃদ্ধ সুখা গোল চাঁদটার দিকে তাকিয়ে ভাবে, এইটাই বাগান থেকে গাঁয়ে যাওয়ার সুযোগ। এই সন্ধ্যা, এই চাঁদের জন্য যেন সে কত বছর অপেক্ষা করেছে। সে পুটলি মাথায় হাঁটা দেয়। জার্মান বাবার গানটা সুখার সাথে হাঁটে। কয়েক পা হেঁটেই সুখা জার্মান বাবার গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু একটা যেন গলার সামনে আটকে যাচ্ছে, গানটা বেরোচ্ছে না। সে গুনগুন করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওর গলা দিয়ে জার্মান বাবার গান বেরোচ্ছে না। ওর হাঁটা থেমে যায়। গাঁও থেকে বেরিয়ে আসার পর এতগুলো বছর সে গান না গেয়ে কখনো হাঁটেনি। আজ গান বেরোচ্ছে না গলা দিয়ে। তার পা যেন আটকে গেছে মাটির সঙ্গে, আর নড়ছে না। সুখা হাঁটার চেষ্টা করে, কিন্তু
গানের বদলে একটা গু গু শব্দ ছাড়া গলা দিয়ে কিছুই বেরোয় না। সবুজ বাগানের হলুদ চাঁদনির মধ্যে দিয়ে যে পথ চলে গেছে সেই পথের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। গান ছাড়া তো সে হাঁটতে পারে না। সে বাগান ধোয়া হলুদ চাঁদের রাতে পুটলি মাথায় দাঁড়িয়ে থাকে। তাকে ফ্যাক্টরির লম্বা কালো চিমনিটার মতন দেখতে লাগে, যার ভেতরে একটা গান আটকে আছে। চাঁদনি আলোয় ফ্যাক্টরির চিমনির মতন দাঁড়িয়ে থাকা সুখার কালো ছায়া পড়ে সবুজ বাগানের গায়ে। সুখা ওরাবের গলায় ক্রমশ গো গো শব্দ বাড়তে থাকে। বাড়তে বাড়তে শব্দটা ঠিক যেন বাগানে কাজে যাওয়ার সাইরেনের মতন শোনায়। ধন্যবাদ। সৌগত, আমরা আসলে পরপর দুটো অনন্ত হিউম্যান মাইগ্রেশনের গল্প শুনলাম। যাই হোক, অরিন্দম, তুমি শুরু করো। এই গল্পটাতেও ওই সত্যি আপনি বলে ধরে দিয়েছেন আমাকে যে ওই হিউম্যান মাইগ্রেশনের গল্প, কিন্তু এটুকু বললে তো প্রায় কিছুই বলা হয় না। আসলে এই গল্পটার মধ্যে একটা উপকথা আছে, এবং উপকথায় যেমন থাকে একটা ধ্রুবপদ, সেগুলো এই গল্পের মধ্যে কিন্তু পরপর পরপর আছে। এই যে চিমনি, চাঁদ, জার্মান বাবার গান, গান গেয়ে পথ চলা, পথ, গান হারিয়ে গেলে পথ আর চলা যায় না, হ্যাঁ, এই সমস্ত বিষয় আসলে তো সেই ফিরে যাওয়ার, যে যেখানে ওরা ওদের সেই আদিবাস ভূমি যেখান থেকে তারা উচ্ছেদ হয়েছে, সেখান থেকে বারবার তারা চেষ্টা করছে যে ওই আহ, উম, রাতের যখন রাতের চাঁদটা যখন এরকম হলুদ হয়ে উঠবে, যখন আহ, চিমনির লম্বা চেহারার পাশে যখন চাঁদ উঠবে, তখন তারা কোনো একদিন বাড়ি ফিরবে। তারা নিজেদের যে বাড়ি, নিজেদের যেখানে তারা ভেবে রেখেছে যে এক সময় না এক সময় একটা ওঁরাও রাজ হবে, সেই রকম ভেবে রেখেছে, সেই রকম জায়গায় একদিন না একদিন তারা ঠিক ফিরবে। কিন্তু তাদের মধ্যে যেগুলো ভরিয়ে রাখা হয়, যে জার্মান বাবার একটা উপকথা, যে জার্মান বাবা ইংরেজদের দেশ ছাড়া করবে, যে আমরা জার্মান বাবার তারা খুব সমর্থক হয়ে ওঠে। ইঞ্জিন, রেল ইঞ্জিন তাদের সব ভুতুরে মনে হয় ইংরেজ অপদেবতা, এই সমস্ত কথা মনে হয়। বিলিতি মেশিন, এগুলোকে বর্জন করার কথা মনে হয়। কিন্তু যতই দিন যায় দেখা যায় জার্মান বাবার যে সুর, ক্লান্ত গান, সেই গানের জোর যেন আর পাওয়া যায় না। একদম গল্প শুরু হয়, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে গান আছে, এবং গ্রাম থেকে যখন মানুষ একে একে কমে যায়, তখন গানগুলো যেন এক এক করে হারিয়ে যায়। এই যে মানুষ আর গান একেবারে সমার্থক করে দেওয়া হয়েছে এখানে, এবং এই মানুষ আর গান একদম শুরুর লাইন থেকে শেষ লাইন পর্যন্ত যে টেনে আনা হয়েছে এখানে এই গল্পটার আমি বলবো অভিনবত্ব। এবং এইখানে বিভিন্ন ঘটনা যেগুলো ঘটছে পরপর সেগুলো ঘটে বলা হচ্ছে এখানে, কিন্তু মাঝে মধ্যেই আমরা দেখতে পাই যে গায়ে ফেরার যে রাস্তা, সেই রাস্তা আর থাকে না। সেই রাস্তা কোথায় যেন তারা হারিয়ে ফেলে। আধ পেটা খেয়ে তারা বিভিন্ন রকম ভাবে স্বপ্ন দেখে, মনে হয় মেশিনগুলোর মধ্যে ভূত সেগুলো রেখে গেছে। গান্ধী মহারাজের কথা আসে, গান্ধী মহারাজ ইংরেজদের সরাবেন, জার্মান বাবাও সরাবেন, কাইজার তার নাম, তিনিও সরাবেন। এক সময় কিন্তু ইংরেজের দল দেশ ছেড়ে দেয়। তাহলে ইংরেজদের কাজ তো মিটে গেল, তাহলে কি ওরা আর ফিরতে পারলো? তাহলে কি ওরা ওদের স্বপ্ন সফল হলো? দেখা যায় রাজা আসে, রাজা যায়, কিন্তু দিন বদলায় না। তো সেই রকম আমরা দেখতে পাই যে এদের কোনো উন্নতি আর হয় না। ধীরে ধীরে একটা করে লোক মারা যায়, তার সমাধি সেইগুলো পড়ে যায়, গান এক এক করে হারিয়ে যায়, কিন্তু আসল যে সমস্যা, সেই সমস্যার সমাধান আর হয় না। এই যে পরভূমে যে মানুষ পড়ে আছে, এই পরবাসের যে কষ্ট, এই পরবাসের কষ্ট একেবারে ধ্রুবপদের মতো এই গল্পে একদম গায়ে গায়ে জড়ানো হয়ে আছে। এবং যতই কাহিনী এগোয় ততই আমরা যেন একদম প্রত্যয়ে চলে আসি যে এই গল্প ফুরোবার নয়। অ্যাকচুয়ালি এই গল্প কোথাও ফোরায় না। ইংরেজদের পতন হয়, দেশি ম্যানেজার আসে,
অবস্থা কিছু বদলায় না। এই যে ওরাও ওদের যে জীবন, সে জীবনের কোনো উন্নতি হয় না। এই কুলি থেকে আহ, উম, সে স্বাধীনভাবে চৌকিদার হয়, কিন্তু তাতেও কিছু হয় না। এবং আহ, গাঁয়ে যাওয়ার রাস্তা, যে একবার গাঁ থেকে ছাড়া হয়েছে, যার একবার শেকড় উঠে গেছে, তার আর সেই মাটিতে আর তার শেকড় বেছানো হয় না। যে কোনো প্রবাসী মানুষের, যে কোনো পরদেশী মানুষের, উদ্বাস্তু মানুষের একটা জীবন বেদ যেন শাশ্বত হয়ে আছে এই গল্পের মধ্যে। গল্পটা আমার খুব ভালো লেগেছে, এইটা জানালাম। আজকের অনুষ্ঠানে আমি 1.5খানা গল্প শুনেছি, কারণ আমার অফিস ছিল, আমি এইমাত্র বাড়ি ঢুকলাম। আমি পুরো অনুষ্ঠানটাই শুনেছি ফেরার পথে, মানে চাঁদনি চক থেকে মেট্রোয় উঠলাম, নেমে অটোয় উঠলাম, এই পুরো পথটা আমি গল্প শুনতে শুনতে এলাম। আগের গল্পটি যিনি পড়লেন অমৃতা, সেই গল্পটি আমার খুব ভালো লেগেছে, আর এই গল্পটিও ভালো লেগেছে, এবং এই গল্পটি আমাকে প্রায় কার্যত ভাসিয়ে নিয়ে গেল। সারাদিনের কাজের যে ক্লান্তি এবং একটা একঘেয়েমি কাজ করে, সেটা জায়গাতে এই গল্প সেই জন্যই শুনতে চেয়েছিলাম। আমার শোনাটা সার্থক হয়েছে। আহ উপকথার ঢঙে এই গল্পটা, যেহেতু অমৃতার গল্পটা আমি অর্ধেক শুনেছি, তাই ওটা নিয়ে কিছু বলছি না, আমি এই গল্পটার কথাই বলছি। এই গল্পটা প্রায় প্রথম লাইনটা থেকেই এই যে একটা গান গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, এইটা না এই অদ্ভুত একটা মোহ তৈরি করে, একটা অদ্ভুত একটা আমেজ তৈরি করে, আবেশ তৈরি করে। এবং কাহিনী, মানে গল্পর চেয়ে এটা আমার কাছে বেশি কাহিনী বলে মনে হয়েছে। একটা দীর্ঘ সময়কে ধরেছেন লেখক, এবং কোথাও কোনো সংলাপ ব্যবহার করেননি, খুব সচেতন ভাবেই করেননি, কারণ উপকথায় সাধারণত সংলাপ থাকে না। আমরা যে যখন ঈশপের গল্প পড়ি বা এরকম অনেক গল্পের মধ্যে দেখেছি যে হয়তো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রূপকথাতে সংলাপ থাকে, কিন্তু পৃথিবীব্যাপী যে অসংখ্য উপকথা ছড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু অনেক সময় কোনো সংলাপ ব্যবহার করা হয় না। উনি খুব সচেতন ভাবেই সংলাপটাকে পরিহার করেছেন। এই গল্পটাকে অন্যভাবেও লেখা যেত, ওই 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 ওদের মুখে, ওদের মুখে সংলাপ বসিয়েও গল্পটা লেখা যেত, কিন্তু তাতে যেটা উনি করতে চেয়েছেন সেটা করা যেত না, সেটা একদম অন্যভাবে উপস্থাপনা করা মানে হয়েছে এখানে, যেহেতু উনি সংলাপটা বাদ দিয়েছেন। এবং কি বলবো, মানে একটা গানকে রেখেছেন, এবং এই যে একটা অদ্ভুত একটা মিথ তৈরি হচ্ছে, জার্মান বাবা সে লড়াই করবে, সে স্বাধীনতা এনে দেবে ইংরেজদের সঙ্গে, এবং ভূত সেখানে একটা অদ্ভুত জ্যান্ত শাশ্বত একটা একটা চরিত্র, সেখানে সূর্যচন্দ্রের মতো ভূতকেও মনে হচ্ছে যেন শাশ্বত, চিরকালীন ভূত রয়েছে, ভূত নেই কে বলতো, ভূত রয়েছে, এবং সে রয়েছে মেশিনের মধ্যে। এই যে নিরন্ন নিরন্ন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ঠাঁইনাড়া মানুষ, তাদের গল্প এবং তাদের ঘরে ফেরার স্বপ্নের গল্প। এবং গল্পের একেবারে শেষে এসে, এখন গল্পটা তো অনেকটা টাইম লাইন ধরে বলা হয়েছে, শুরু হচ্ছে যখন, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কারণ গান্ধী বাবার প্রসঙ্গ আসছে, ইংরেজ জার্মানি যুদ্ধের প্রসঙ্গ আসছে। তো যারা এটা প্রত্যক্ষ করছে, মানে একটা যুদ্ধ যখন হয়, তখন বহু কিছু চিরকালের জন্য বদলে যায়। তো এই ওরা এরা মানে মূল জনজীবন থেকে বিচ্ছিন্ন, বহু দূরে থাকা মানুষ, তারা তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইংরেজ জার্মানি জানার কথা নয়। তারা এই সবকিছু থেকে একটা অংশ শুধুমাত্র তারা প্রত্যক্ষ করছেন, দেখছেন, শুনছেন, এবং বাকিটা নিজেরা ভরাট করে নিচ্ছেন নিজেদের কল্পনা দিয়ে, এবং স্বপ্ন দেখছেন যে জার্মান বাবা তাদের সব দুঃখ কষ্ট দূর করে দেবে, ওরা ওদের রাজ্য তৈরি হবে। যুদ্ধ শেষ হয়ে যায়, সময় গড়ায়, পরবর্তী বিপ্লবের সময় আসে, কিন্তু কিছুতে কিছু হয় না, এবং একেবারে শেষে এসে যখন গানটা আটকে গেছে, এবং তারপরে যখন সাইরেন বেরোনোর শব্দটা বেরিয়ে আসছে, সেই জায়গাটা অসম্ভব একটা বিয়োগান্তক সমাপ্তি আমি বলবো, যে গানটা কোথায় যেন আটকে গিয়ে সেখানে সাইরেনের শব্দ তৈরি হচ্ছে। ফলে তাহলে কি স্বপ্ন মানুষ দেখবে না? কিন্তু স্বপ্ন দেখতে মানুষকে হবেই, কারণ গানটা আসলে থেকে গেছে। আমরা এখন হয়তো শুনছি সাইরেনের, কিন্তু অন্য কেউ গানটা ঠিক বাঁধবে, কারণ জার্মান বাবা যেরকম একটা অলিক অস্তিত্বই চিরকালীন হয়ে যায়, এই গানটাও একটা অলিক সুরের মতন থেকে যাবে, এই বিশ্বাস করতে ইচ্ছে করে। অসম্ভব সুলিখিত গল্প, প্রত্যেকটা শব্দ যেন মেপে মেপে বসানো, বাক্যের ব্যবহার চমৎকার। এবং গল্পটা যেহেতু সংলাপ নেই, যেহেতু কিঞ্চিত লেখালেখি আমিও করি, তাই জানি যে একটা সংলাপবিহীন গল্প লেখা কতটা কঠিন, যেখানে শুধুমাত্র ওই বর্ণনা দিয়ে দিয়ে, এবং মানে লেখক আমাদের সঙ্গে সঙ্গে চলছেন, তিনি বলতে 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 যাচ্ছেন, এবং তিনি আমরা যা দেখাচ্ছেন আমরা তাই দেখছি। এটা যে কতটা কঠিন, কিন্তু এটা অত্যন্ত সার্থকভাবে, সফলভাবে তিনি করতে পেরেছেন, তাকে আমার অভিনন্দন। খুব ভালো লাগলো, এবং এই গল্পটা শুনে আমার সারাদিনের কাজের শেষে বাড়ি ফেরার পরে আমার ক্লান্তিটা দূর হলো, আমার ভালো লাগছে গল্পটা শুনে।
এইটুকুই বলবো। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মানে এটা যে কত বড় প্রাপ্তি যে আপনি মানে অটো করে আসছেন, মেট্রো করে আসছেন, এবং আমার গল্পটা গল্প চলছে শুনে, গানের মতো। হ্যাঁ গল্পটাও চলছে গানের মতোই। এইটার জন্য মানে আমি এরকম করে বলে বোঝাতে পারবো না। আমার যে কি ভালো লাগছে যে এইখানটাই বোধহয় গল্প লেখাটার আনন্দ, সার্থকতা যাই বলুন না কেন, সেটাই একদম একদম খুব খুব ভালো লাগলো। যেমন গল্প তেমন আলোচনা। আমরা এবার একটু একটু করে শেষের দিকে যাব। তো আমি অনুষ্ঠান কে বলবেন? চিরঞ্জয় দা বলো। উমাদাস বাবু হাত তুলেছে। উমাদাস ভট্টাচার্য। একদম বলুন বলুন উমাদাস বাবু। উমাদাস বাবু, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? সুকান্ত দা বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ একদম বলুন। বলছি যে আমি গল্প তিনটে গল্পই শুনলাম। প্রথম গল্পটা ট্রিটমেন্টটা একটু আলাদা, যেটা ভবিষ্যতে হয়তো এভাবেই গল্প লেখা হবে। উনি যে বিষয়টা নিয়ে এসছেন এবং যে চরিত্রগুলো যেভাবে ট্রিটমেন্ট করেছেন, ভবিষ্যতে এইভাবেই গল্প লেখা হবে। বাকি যে দুটো গল্প, অমৃতার গল্প, ওটা আমার কাছে একটা চিঠি, মানে খোলা চিঠির মতো লেগেছে। শুনতে পাচ্ছেন? একদম বলে যান। হ্যালো, বলে যান, শুনতে পাচ্ছি সবাই। গল্প হয়েছে একটু আগে যারা বললেন গল্পের ভিতরে কি আছে কি নেই, সেটা তো আমি শুনলাম। আমি এই ব্যাপারে ডিটেলসে যাচ্ছি না। তিনটে গল্পই আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে মূল ব্যাপার যেটা দ্বিতীয় এবং তৃতীয় গল্পটায়, সেটা হচ্ছে উচ্ছেদের প্রশ্ন। মানুষের ভূমি থেকে উচ্ছেদ, স্বপ্ন থেকে উচ্ছেদ, দুটো গল্পে এই দুটোই ধরা হয়েছে। আর আমার মনে হয়েছে যে কারণে এই কথামালা অনলাইনটা হচ্ছে আর কি, ছড়িয়ে যাচ্ছে, জলপাইগুড়ি ধরুন, মালদা ছড়িয়েছে, এরপর দিনাজপুর, তারপর দার্জিলিং। এই ছড়িয়ে যাওয়ার ফলে আমরা যেটা জানতে পারছি, এক একজনের গল্প থেকে সেইখানকার পরিবেশ, মানুষ বা সেইখানকার মানুষের একদা স্বপ্ন এবং এখনকার স্বপ্নে যে ভঙ্গুরতা, মানে ভেঙে যাওয়া স্বপ্নগুলো, জোড়া লাগার সম্ভাবনা কম, এইটুকু আমাদের বড় প্রাপ্তি। এবং সেটা বোধহয় এই অনলাইনে কথামালার এরকম অ্যারেঞ্জমেন্টের জন্যই সম্ভব হলো। আমার এইটুকুই বলার। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সুকান্ত গঙ্গোপাধ্যায়। আমি একটু এই গল্পটার একটু সমালোচনা করি। এটা হচ্ছে এই গল্পটা একটা আছে, মানে একটু উপকথার মতন করে গল্পটা লেখা। এই সুরটার জন্য এই গল্পটা তে মানে একই প্রসঙ্গ একটু ঘুরে ঘুরে আসার কথা, উপকথাতে এরকম হয়, কিন্তু সেটা এখানে একটু বেশি হয়ে গেছে। এইটা একটু রিপিটেশন আছে গল্পটার মধ্যে। আমার মনে হয় যে গল্পটা রিপিটেশন হওয়ার কারণ হচ্ছে যে এই মেজাজটা ধরে রাখার জন্যে আরেকটু লেখক যদি সন্ধানী হতেন, তিনি হয়তো আরেকটু অন্য কোনো লাইন নিয়ে আসতেন, একই লাইন বলতেন অন্য শব্দে, কিন্তু ওই ঘরে ফেরা, গান হারিয়ে যাওয়া, এই যেন বারবার বারবার করে ঘুরে আসছে। এই রিপিটেশনটুকু বাদ দিলে, মানে যদি এটুকু সংযম দেখানো যায় বা অন্য শব্দ সন্ধানী খুঁজে বার করা যেত, তাহলে ভালো হতো। আর এই গল্পে আর একটা জিনিস খেয়াল করার, আমরা গল্প লিখতে গিয়ে আমরা যারা নিজেরা লিখি তারাও বুঝতে পারি না, কিন্তু আমরা এনে ফেলি গল্পটা। কি এনে ফেলি না, সকাল এনে ফেলি, সন্ধে এনে ফেলি, বিকেল এনে ফেলি। এই গল্পটা যে ঠিক কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কখনো বোঝা যায়নি। একটা যেন ধূসর দিনের মধ্যে দিয়ে গল্পটা যাচ্ছে, ধূসর সময়ের মধ্যে দিয়ে গল্পটা যাচ্ছে। ধূসর শব্দটা যতই সুন্দর লাগুক না কেন শুনতে, কিন্তু গল্পের ইয়েটা, মানে যাকে বলে আলো অন্ধকার গুলো না স্পষ্ট হয়নি, যে এইখানটা একটু আলোকোজ্জ্বল, এখানটা একটু অন্ধকার, সেইভাবে স্পষ্ট হয়নি।
ফলে গল্পটা আমার যে খুব ভাল লেগেছে সেরকম নয় কিন্তু। হ্যাঁ, ভাবনাটা ভালো, গল্পের ধরনটা ভালো। তো আমার মনে হচ্ছে যে আরেকটু গল্পটা নিয়ে আরেকবার বসা উচিত। এটুকু আমার মত। একদম আর কে একদম বলবে? আপনার কথা আমি মাথায় রাখবো। আর কার হাত তোলা আছে? আমি বলেছিলাম একটুখানি বলবো, বলেছিলাম এক যে সুযোগ পাওয়া বলো। যাবে কি না? না, অন্যরা আছে তো, এক তারা যদি বলে। এক এক মিনিট হ্যাঁ, এক মিনিট 1 মিনিটে হবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, অন্যদের বলতে দাও। বলো বলো। আমি বলেছি, অনেকক্ষণ বলেছি। আমার গল্পটাকে, যেটা সুকান্ত দা যে কথাটা বলেছেন সেটা মেনে নিয়েই বলছি, সেটা আমারও মনে হয়েছে একটু যে একটু রিপিটেশন, ওটা একটুখানি অন্যভাবে প্লেস করা যেত কিনা। যেখানে যেখানে এই একই কথা, একই ডায়লগ, একই সেটা মনে হয়েছে সুকান্ত দার ব্যাপার শুনে আমি এই ব্যাপারে একমত। আর একটা কথা আমার মনে হয়েছে গল্পটার প্রথম থেকে শেষ অবধি, সেটা হচ্ছে গল্পটা আসলে ছবির মতন। উনি যে ছবিওয়ালা, মানে এক একটা ছবি দেখিয়ে গেছেন উনি, একটার পর একটা ছবি, চাঁদের ছবি, রাস্তার ছবি, মানুষের ছবি, এবং সেটাতেই মগ্নতা, এবং সেখানেই রহস্যময়তা। গল্পটা যখন এগোচ্ছে, জার্মান তাদের শত্রু, জার্মান তাড়ানোর একটা চিন্তা চলছে, সেখানে মেশিনের মধ্যে যে ভূত, যে ওদের যে বিরোধী মানে যারা ওদের চেপে রাখছে, সেই জার্মানদের ওরা সরিয়ে দিতে চাই, জার্মানদের আনতে চাইছে, ব্রিটিশদের সরিয়ে দিতে চাইছে। ব্রিটিশদের মধ্যে ওই ভূতটা তারা দেখতে পাচ্ছে, মিটিং করছে। তারপরে আবার ব্রিটিশরা যখন চলে গেল, তখনও তাদের মুক্তি হলো না। আমার কেমন যেন মনে হচ্ছিল এটা একটা পরাধীনতার গল্প, স্বাধীনতাহীনতার গল্প। যে স্বাধীনতাহীনতায় নিরন্ন মানুষ চিরকাল ভোগে, তাদের গ্রামের সন্ধান পায় না, তাদের গায়ে রাজ্য গড়ে ওঠার সন্ধান পায় না, তারা ওই সাইরেনের ওই যান্ত্রিক জীবনের মধ্যে তারা চিরকাল বদ্ধ হয়ে থাকে। আর তাদের স্বপ্ন, ওই চাঁদের ওই স্বপ্ন, ওই গোল আকাশে যে চাঁদ উঠেছে, সেই চাঁদ দিকে গ্রামে ফিরে যাওয়ার স্বপ্ন চিরকাল অপূর্ণ থেকে যায়। এই জায়গাটাই গল্পটার আমার খুব সার্থক রূপায়ণ মনে হয়েছে। এই যে ব্যাপারটা, এই যে একটা চিরকালীন যে ব্যাপারটাকে উনি বুনেছেন গান এবং ছবির মধ্যে দিয়ে, এখানেই ওনার লেখাটার একটা ভীষণ রকম আমার পূর্ণতা আছে বলে মনে হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই আঙ্গিকের ব্যাপারে উপকথা হলেও, আঙ্গিকের ব্যাপারে একটু চেঞ্জ কোথাও কোথাও থাকলে গল্পটা আরো হয়তো অন্যরকম আকর্ষণীয় হতো। মানে গল্প তো পড়তে গেলে আমরা তো তখন চাই একটু অন্যরকম কিছু। গল্পটার টান আছে, গল্পটার বক্তব্য আছে, গল্পটা একটা অদ্ভুত ফিলোসফি আছে, সবকিছু আছে, সমস্ত কিছু আছে। এবং এটা একটা সার্থক গল্প, অন্য আঙ্গিকে লেখা গল্প, ছবি এবং গানে লেখা গল্প। সেই হিসেবে গল্পটাও আমাকে খুব নাড়া দিয়ে ভালো লেগেছে। এই বেশ, বেশ। আচ্ছা, অনেক আমরা অনেক এবার ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা একটুখানি করে গল্পকারদের কথা শুনে নিই। অগ্রদীপ, তুমি একটু বলো, তোমার কথা বলো একটুখানি, কেমন লিখতে চাও, এরপরে কিরকম ভাবনা, একটুখানি বলো। বিশ্বদীপ দিয়ে হাত তুলে আছে, সে আরো কিছু বিশ্বদীপ বলবে ওকে দেখো। বিশ্বদীপ আবার কিছু বলবে? না, ও না, অটো করে বাড়ি ফিরে না হাত বোধহয় নামাতে গেছে। হাত নামাতে ভুলে গেছে। না না, আচ্ছা, এটা কোনোভাবে হয়ে রয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক অফ আছে, করে দিলাম। ঠিক আছে। অগ্রদীপের কথা একটু না, আর একটা ছোট কথা আমি বলিনি, আমার একটু বলার আছে। সেটা হচ্ছে যে এর গল্পটায় সৌগত, হ্যাঁ, সেটা একটা খুব একটা জায়গায় খুব সাকসেস। সেটা হচ্ছে যে এই যে আদিবাসী এরা এই যে ক্রমশ এরা যন্ত্র সভ্যতায় পরিবর্তিত হচ্ছে, তাদের আইডেন্টিটি হারিয়ে ফেলছে, এইটাই যে গল্পের মূল সুর, এইটা জায়গায় কিন্তু খুব সাকসেস ও বোঝাতে পেরেছে। ঠিক আছে। অগ্রদীপ কোথায়? হ্যাঁ, শোনা যাচ্ছে? বলো, তোমার কথা একটু বলো, শুনি। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য। কারণ
আমার মনে হয় যে বর্তমানে গল্প লেখার থেকেও সবচেয়ে বড় পুরস্কার হলো বা অনুসন্ধান হলো পাঠক বা শ্রোতা খুঁজে পাওয়া, এবং তাও বা যা পাওয়া যায় তার থেকেও দুষ্কর হয়ে যায় যে সেই গল্পটা নিয়ে অন্যের মতামত একদম নিরপেক্ষভাবে জানতে পারাটা। এটা খুব কঠিন বিষয়। আমার মানে আমি অনেক পরে লেখালেখি করতে এসেছি, 2016 সাল নাগাদ আমি শুরু করেছি। তো সেখানে থেকে আমার খুব মনে হয় যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি একটা লেখা লিখলাম অথচ আমি জানতে পারলাম না অন্যদের পার্সপেক্টিভ কি। কারণ গল্প নিয়ে, ছোট গল্প নিয়ে তো আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে প্রচুর উদাহরণ আছে যে একটা সময় ছিল যখন থেকে প্রচুর আলোচনা হতো। তো এখন এই আলোচনার জায়গাটা বড্ড সংকীর্ণ হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। তো সেদিক থেকে দেখতে গেলে যে এই যে পার্সপেক্টিভ গুলো পাওয়া গেল, এক একজনের এক এক রকম ভাবে মনে হচ্ছে লেখাটাকে, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো শিল্প, সেটাই তো সাহিত্য। এবং গল্পের, কবিতা নিয়ে আমি দেখেছি অনেক অ্যাঙ্গেল থেকে আলোচনা হতে, কিন্তু গল্পকারদের জায়গাটা বড় সংকীর্ণ। সেদিক থেকে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং যারা আছেন তারা আমার সকলেই বয়সে বড়, এবং সুকান্ত স্যার আছেন, সুকান্ত স্যারের লেখা পড়ে আমি বড় হয়েছি, এটা আমার কাছে বড় প্রাপ্তি। তো এটা আমার খুব ভালো লেগেছে আজকের এবং আমি এই সন্ধানে আমি জানতেও পারলাম যে অমৃতাদির লেখা আমি আগে পড়িনি, আমি বাঙালি আজকেই সিনিয়র প্রথম বাঙালি শুনলাম। বাঙালি বাঙালি সিনিয়র লেখককে দাদা বলে, স্যার বলে না। ক্যারি অন। ঠিক আছে, ঠিক আছে। তো আম, উম, আমি প্রথম আর কি অমৃতাদির লেখা শুনলাম, সৌগতদার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। তো এখান থেকে যে আমরা একই সময় থাকছি অথচ কেউ কারো কথাই জানছি না, আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, বাংলা ভাষায় লিখি, কিন্তু একে অপরের কথাই জানছি না। তো সেটা বড় মনে হয় আক্ষেপের জায়গা। তো সেই দিক থেকে এই ধরনের আলোচনা হওয়া ভীষণভাবে জরুরি। আমি পুরো অনুষ্ঠান প্রথম থেকে এবং শেষ অবধি ভীষণ রকম ভাবে উপভোগ করেছি, এবং আলোচক থেকে শুরু করে যারা বললেন তাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত দিলেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি খুবই কৃতজ্ঞ এরকম একটা জায়গার সাথে যুক্তে পেরে। ধন্যবাদ। বেশ বেশ। অমৃতা, তোমরা এরপরে তোমরা তো আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, তোমরা যখন দেখবে যে আমরা আবার একটা এরকম অনলাইন দিচ্ছি, তোমরা যেহেতু দূরে থাকো তোমরা যোগ দিও প্লিজ, হ্যাঁ, এবং তোমাদের মতামত রেখো। নিশ্চয়ই নিশ্চয়ই। একদম সঙ্গে হয়ে গেলে আর কি। অমৃতা, তোমার কথা একটু বলো। হ্যাঁ, আমি প্রথমেই সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। কারণ আমি খুবই আপ্লুত, আপনাদের এতখানি ভালো লাগবে আমি সেটা ভাবিনি। আমি খুব অল্প দিনই লেখালেখি করছি। মূলত কোভিড এর সময় থেকে 2021 থেকে, এবং আমার সাকুল্যে 5 খানা গল্পই রয়েছে, যেটা বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো সেখান থেকে আইজ্যাক বাবু আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং সেই সূত্রে আ আ কথামালাতে আজকে সুযোগ পেলাম গল্প পড়ার, এবং আমি সত্যিই খুব আপ্লুত। সমস্ত আলোচকরা যারা রয়েছেন আ কথামালার সাথে যুক্ত, তারা এত মন দিয়ে, এত যত্ন সহকারে প্রতিটি গল্প শুনলেন, এবং তাদের মতামত দিলেন, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। যাতে ভবিষ্যতে লেখার ক্ষেত্রে হয়তো আমরা প্রত্যেকেই ভীষণ উপকৃত হব, যে আরো কিভাবে ভালো লেখার চেষ্টা করা যায়। চেষ্টাটুকুই তো করতে পারি। তো আ এটুকুই আমার বলার। আমার বাকি দুজন আজকে যারা পড়লেন, তাদের সৌগত দাকে তো বহুদিন থেকে চিনি। আ বন্ধু মানুষ। আর উম আর অগ্রদীপ, তার গল্প আজকে শুনলাম। তো খুব ভালো লাগলো। খুব সুন্দর অভিজ্ঞতা। সকলকে আমার ধন্যবাদ। আমি এটা বলেই শেষ করছি। বেশ। সৌগত, বলো, শুনি। হ্যাঁ, আমার তো এখানে অনেকের সাথেই পরিচয় আছে, আপনার সাথেও পরিচয় আছে, চিরঞ্জয়দার সাথে, অমৃতা, অগ্রদীপ। এবার আমার যেটা বলার, যে অমৃতা এবং অগ্রদীপ যা যা বললেন, সবটাই আমারই কথা। এইটা একটা। দ্বিতীয় কথা যেটা, যে আমার লেখালেখির ব্যাপারে আমি 2019 সালের শেষ থেকে লেখালেখি শুরু করছি, মানে করি। এবার এখানে একটা ছোট্ট কথা বলার, শুধু মানে আমি নিজেকে নিয়ে একটাই কথা বলছি। প্রথম কথাটা সেটা হচ্ছে যে আমি ছবি তুলি টুকটাক, ছবি তুলি, এবং আমার কলেজ যাওয়ার যেই রাস্তাটা,
সেটাও ভারী সুন্দর আর কি। থাকি ডুয়ার্সে, চারপাশে ঘুরে বেড়াই, বাইক নিয়েই ঘুরে বেড়াই এবং ছবি তুলি। এবার যে ছবি তুলতে যে আমার যেটা হয় আমি দেখি সেটা হচ্ছে যে একটা প্রত্যেকটা ছবি তো একটা করে গল্প বলে, একটা গল্প একাধিক গল্প, একটা ফ্রেমের মধ্যে অনেক কয়টা গল্প থাকে, বা কখনো চিরন্তন একটা গল্প থেকে যায় একটা ফ্রেমের মধ্যে, বা ইয়ে থাকে। এবার কিছু গল্প যেগুলোকে আমি ফ্রেমে ধরতে পারি না, সেইগুলোই হচ্ছে এই লেখালেখিগুলো। হ্যাঁ, যে আজকে আমি এই গল্পটা পড়বো এরকম আমার ঠিক ছিল না, আমি একদম অন্য একটা গল্প বেছে রেখেছিলাম। একদম শেষ মুহূর্তে আমি ঠিক করি যে এই গল্পটাই পড়ি। তার কারণ হচ্ছে যে আমি যেই জিওপলিটিক্সে বসবাস করি, আমার চারপাশের আমার চেনা জানা সেরকম একটা গল্প আমি পড়তে চাইছি। তার কারণ তো খুব স্পষ্ট, যে কথামালার মতন এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সেইখানে এমন কেন একটা গল্প পড়বো যেখানে আমার ভূগোলটাকে আমি বলতে পারবো না, আমার কথাটুকু ঠিক হোক ভুল হোক সেই ইয়েটুকু, যে আমার পাশের যে বাগানটা, আমার পাশের সোনগাছি, আমার পাশের আইভিল, আমার পাশের ডেঙ্গুয়াঝাড়, যে এই বাগানগুলো, এইটার কথা, বাগান হোক সে আমার পাশে বেরুবাড়ি আছে তার কাঁটাতার হোক, অমৃতা যেমন রিফিউজি হওয়ার একটা গল্প বলেছে, সেই গল্পটাই আমি বলতে চেয়েছিলাম। বলার কথা যখন কথামালা বিজ্ঞাপনটা করে, তখন আমার এত ভালো লেগেছিল যে এটা হয়তো আপনি বা আপনারা যারা আছেন তারা এই জায়গাটা থেকে বুঝবেন না। লেখা হয়েছিল জলপাইগুড়ির গল্পকার। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন, মানে এটা কোনো অভিযোগ না, কি হয়, একটা অভিমান থাকে যে এরকম করে বলা হয় উত্তরবঙ্গের গল্পকার। হ্যাঁ, সেই জায়গাটায় কথামালাই প্রথম লিখলো, মানে না, অবশ্যই আইজাক দাও লিখেছেন যে জলপাইগুড়ির গল্পকার। সুতরাং সেই জায়গাটার থেকে আমার মনে হয়েছে যে না, জলপাইগুড়ির আশপাশ এইগুলো নিয়ে পড়ি। বাকি গল্পগুলো যেগুলো আছে সেগুলো তো পড়াই যায়, যে যেই গল্প সবার গল্প, এই গল্প সবার গল্প, কিন্তু এই গল্পের ভূগোলটা অন্তত আমার চারপাশের এই জায়গাটাকে বলার সুযোগ করে দেওয়া, এই জন্য কথামালার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। এই যে জলপাইগুড়ি শব্দটা, কারণ একটা উত্তরবঙ্গের মধ্যে একটা শিলিগুড়ি আছে, কোচবিহার আছে, আলিপুর আছে, মালদা আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং সব আছে, ডুয়ার্স, সব মিলে ডুয়ার্স। যে এই ভূগোলটাকে আলাদা করতে পেরেছে কথামালা, সেই জন্য আমি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ। আমরা তাহলে আজকে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই। কথামালা এবং শোনা যাচ্ছে তো একদম স্পষ্ট। আচ্ছা, কথামালা এবং ভাষা ও ভবিষ্যতের আমাদের যে চেষ্টা, সেই চেষ্টা আজকে অনেকটা সার্থক হলো বলেই মনে হচ্ছে। কারণ আমরা শুধু একটা আমাদের এখান থেকে দূরে থাকেন এমন গল্পকার নয়, সেই দূরের যে ও যেটাকে জিওপলিটিক্স বলতে চায় বা জিওগ্রাফি বলতে চায়, যাই হোক না কেন, যেটা এসছে অগ্রদ্বীপের গল্পে, যেটা এসেছে অমৃতার গল্পে, একদম আলাদা ভুবন, বাংলা গল্পের একদম আলাদা ভুবন, সেটাও আমরা আজকে বিশেষ করে তার আস্বাদ পেলাম। আপনাদের সকলকে এবার শুভরাত্রি বলবো। খুব সুন্দর যোগাযোগ হলো, খুব সুন্দর কথা হলো। আর সোমশুভ্র কিছু বললেন না, কেমন লাগলো? সোমশুভ্র বলেছে, প্রথম গল্প বলেছে। সোমশুভ্র আরেকটু বলবে? বলেছি, ভালো লেগেছে আমার, ভালো সবকটা গল্পই। আর এত বিস্তারিত আলোচনা হয়েছে যে একই কথা হয়ে যাবে। খুবই মানে আনন্দের সন্ধ্যা, এইটুকু বলে আমি এখন আপাতত শেষ করতে চাইছি। একদম একদম। আমি আর একটা বলি যে এই যে আমাদের প্রচেষ্টা, এর মধ্যে আর একটা ব্যাপার আছে যে আমাদের বাংলা ম্যাপটা, সেটা যে কত বড় সেটা আমরা বুঝতে পারা যায় না শুধু কলকাতা কেন্দ্রিক গল্পগুলো পড়ে বা শুনে, কলকাতা বা কলকাতার নিকটবর্তী গল্পগুলো শুনে। সেটা শিলিগুড়ির গল্প লেখা হলেও শিলিগুড়ির গল্পেও কলকাতার জীবন থাকে, মানে ওই নাগরিকত্বের বাইরে গিয়ে গল্প। এই যে ওর আজকের গল্পগুলো আমাদের বাংলা
ম্যাপটাকে অনেক বাড়িয়ে দিল। হ্যাঁ, এবং এগুলো একদম যে মনে জোর লাগে, মনে জোর আসে যে এত মানুষ তো আমরা এত বড় জায়গা জুড়ে আমরা থাকি। যখন সোনামুখী গল্প শুনি তখনও একই ফিলিং হয় আর কি। এইটাই। এটাও আমাদের একটা প্রচেষ্টা যে এই ম্যাপটাকে বাড়িয়ে নেওয়া আর কি। হ্যাঁ। না, ম্যাপটা তো আসলে বড়ই, হুম, হুম, আমরা পুরোটা দেখতে পাই না। দেখতে পাই। এরকম এরকম অনুষ্ঠান হলে, এরকম সন্ধ্যা হলে আমরা অনেকটা একদম দেখতে একদম পাই। এটাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে, সবাইকে হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ এবং শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি। নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করা হলো। নমস্কার।